তো চলন এবং অঙ্গচালন অধ্যায়ে তোমাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। চ্যাপ্টারটা আমরা উল্টো পাশ থেকে পড়ছিলাম এবং সেই ধারায় কিন্তু অব্যাহত আছে। আমরা কিন্তু চ্যাপ্টারটা উল্টো পাশ থেকে পড়ে আসলাম, অল্প একটা অংশ বাকি আছে। তোমাদের সবার মনে আছে যে আমরা গতদিন এই পর্যন্ত পড়েছিলাম। এই পর্যন্ত বলতে আমরা বল্টুকে এঁকেছিলাম, তোমাদের সবারই মনে আছে, এই ছিল আমাদের প্রিয় বল্টু। ওকে, এবং এই হলো বল্টু। তো বল্টুর গতদিন আমরা বাহু পড়ে ফেলেছি, গত রাতে পা পড়ে ফেলেছি, বক্ষ অস্থি চক্র পড়ে ফেলেছি, শ্রোণী অস্থি চক্র পড়ে ফেলেছি। আজকে আমরা পড়ব বল্টুর করোটি এবং বল্টুর মেরুদণ্ড এবং বল্টুর বক্ষপিঞ্জর। তাহলে আমাদের আজকের পড়ার বিষয় কি কি? করোটি, বক্ষপিঞ্জর এবং দুঃখিত মেরুদণ্ডটা নড়ে গেল, বল্টু এবং মেরুদণ্ড। এই তিনটা কালকে আমরা 126টা হাড় সম্পর্কে জেনেছি। আজকে করোটির 29টা, বক্ষপিঞ্জরের 25টা এবং মেরুদণ্ডের 26টা। বারবার করে বলছি যাতে কোনোভাবে না হলো। আজকে এই 80টা অক্ষীয় কঙ্কাল দিয়ে সকালটা তুমি শুরু করবা এবং খুব দ্রুত আমি তোমাকে 80টা কঙ্কাল পড়িয়ে দিব যাতে তুমি বাকিটা দিন অন্য পড়ালেখা করে কাটাতে পারো। দেখো এখানে দেওয়া আছে করোটিতে 29টা অস্থি, ঠিক আছে, মেরুদণ্ডে 26টা, বক্ষপিঞ্জরে 25টা। তো আমি শুরু করব হলো মেরুদণ্ড দিয়ে। মেরুদণ্ডের যে 26টা আমি সেটা দিয়ে পড়ানো শুরু করব, যাতে কারণ বাকি জিনিসগুলো আগে অনেকবার অনেক ক্লাসে পড়িয়েছি, মেরুদণ্ডটা কম পড়ানো হয়। তো আমি পড়াবো হলো মেরুদণ্ড। সবার আগে ইংলিশটা খেয়াল করো। মেরুদণ্ডের ইংরেজি হলো ভার্টিব্রাল কলাম। মেরুদণ্ডের ইংরেজি হলো ভার্টিব্রাল কলাম। দেখি কেউ কমেন্ট করে জানাবে নাকি মেরুদণ্ডের আরেকটা ইংরেজি আছে যেটা প্রায়ই ব্যবহার করা হয় এবং এটা আমরা অনেক সময় কথা বলার জন্য ব্যবহার করি। কে কমেন্ট করে জানাতে পারবে যে মেরুদণ্ডের আরেকটা ইংরেজি কি? দেখি কে বলতে পারে। এখানে অনেকজন হাত তুলেছে, আমি তোমাদের হাত নিব। ফেসবুকে যারা ক্লাস করছে তারাও একটু কমেন্ট করতে পারে, যাতে তাদের মধ্যে আমি একটু অ্যাক্টিভ নিয়ে জোশ নিয়ে আসতে পারি সকাল সকাল। দেখি কি বলতে পারে। ওকে, এখানে অনেকজন হাত তুলেছে, খুবই ভালো। অনেকজন পারবে, বাপ রে বাপ। এরা কি সবাই ফেসবুক, এরা কি গুগল করবে নাকি তোমরা? ব্যাকবোন, 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 ইয়েস। রাতে ঘুমানোর আগেও কঙ্কাল, ঘুম থেকে উঠেও কঙ্কাল। অপর্ণা এই কমেন্ট করেছে, ইয়েস। অনেকজন কমেন্ট করেছে ব্যাকবোন এবং একজন কমেন্ট করেছে স্পাইন। অসাধারণ। সামিয়া আফরোজ শিমলা, থ্যাংক ইউ সো মাচ যে তুমি একটা দারুণ কমেন্ট করেছো। বাকি সবাই তো ব্যাকবোনের কি বলে, একজন কমেন্ট করেছে বোন ম্যারো, না বোন ম্যারো না। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা মেরুদণ্ড সম্পর্কে পড়বো। যারা কমেন্ট করেছে খুবই ভালো। মেরুদণ্ডের বেশ কিছু ইংরেজি আছে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি হলো ব্যাকবোন। এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। সো তুমি ব্যাকবোন তো অবশ্যই কমেন্ট করবা। এছাড়াও স্পাইন, এই কথাটাও খুবই গুরুত্বপূর্ণ। স্পাইন মানে মেরুদণ্ড। এছাড়া যেটা আমরা পড়লাম একটু আগে সেটা হলো ভার্টিব্রাল কলাম। সো বায়োলজির ভাষায় আমরা যখন বলবো তখন এটাকে আমরা ভার্টিব্রাল কলাম বলবো। এছাড়া ব্যাকবোন এবং স্পাইন এগুলোও কিন্তু মেরুদণ্ডের অংশ, ঠিক আছে। ওকে, এডুকেশন, একজন কমেন্ট করেছে এডুকেশন, ব্যাপারটা খুবই মজাদার। এডুকেশন হলো ব্যাকবোন অফ দ্য নেশন। ওকে, কারা কারা ক্লাস করছো দেখি, ডেডিকেটেড বাচ্চারা কারা কারা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছো। 121 নাম নেওয়া খুবই কঠিন। তারপর আনিকা, শর্মিলা, মিতু, তাস্তু ভাইসা, রায়হান নেশা, অন্নি, খন্দকার, আশরাফ সিদ্দিকী, কানিজ ফাতেমা, আদ্রিতা, তালাল নিহাত খান, নাসরিন জাহান, মুবাশিরা মাহি, শারমিন আক্তার মনি, ইসমাম, আফিফা, মাইশা, খুবই ভালো। মায়ামি, মুবাশিরা মাহি, সারিকা তাহসিন, সাইদ বোরহান, নাহিদা ইসলাম নবীন, বা শেখ সাদিয়া মৌ, তৌফিকুর রহমান, এদেরকে আমি চিনি যারা ক্লাস করছে। রুদ্রপ্রতাপ, নিরঞ্জন, নির্জনা, ও বাবা কেমন নাম, মোহাম্মদ ওহিদুল, সামিয়া আফরিন, রাইসা, বৃষ্টি, উম্মে হাবিবা, মিতু, অন্বেষা, তানহা, ইসপির বারাইদি, উসাইরিয়া আলভি, শতাব্দী বিশ্বাস, ফাতিম নিহাল যুক্ত, আব্দুর রহমান, আফিয়া, এনামুল, অনন্যা, আনিকা, আনিকা মাহাজাবিন, অপসরি ওয়াসিম, আরমান, অনুশ্রী,
আসরাতুল নাহার বৃষ্টি চমক বাপরে বাপ। ওকে, এই পর্যন্ত এইটুকু নাম পড়লাম। নিচে সৌরভ ক্লাস করছে, ফারিয়া তাহসিন ক্লাস করছে, আকরাম ক্লাস করছে। ওকে, তোহা খানম তুষি ক্লাস করছে। ওকে, ভালো। এছাড়া আরো সুরভ দাস কালকে জয়েন করেছো, শিবলি সাদি তোমরা ক্লাস করছো, থ্যাংক ইউ। বাকিদের নাম যারা পড়তে পারলাম না, তোমাদের নাম আমি পরে পড়ে দিব। এরকম লাইভ ক্লাস নিলে মাঝে মাঝে নিজেকে রেডিও জকি বলে মনে হয়। ঠিক আছে, সুমাইয়া বিনতে ফারুক, সিরাজুল মুনিরা, হ্যাঁ সবার নাম পড়ে ফেললাম। ঠিক আছে, এইবার মেরুদণ্ড। মেরুদণ্ড তাহলে ব্যাকবোন এবং স্পাইন। এখন এই মেরুদণ্ডটা আমরা সবাই জানি মেরুদণ্ড দেখতে কেমন। তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। দিনের শুরুতে তোমরা একটা সুন্দর জিনিস দেখে দিতে শুরু করো। দেখি তোমাদের সকালবেলা তো মনের মধ্যে কত রকম খেয়াল আসে। সেটা হচ্ছে, এটা তো দিনের শুরু। দেখি এই লাইনটার পরের লাইন কে বলতে পারবে? দিনের শেষে, তারপর কি যেন, রাতের দেশে কোথায়? হ্যাঁ, এই লাইনটার পরের লাইনটা কে বলতে পারবে? দেখি হাত তোলো, দেখি কার কতটুকু বা কি বলে আউট নলেজ খুব ভালো। দিনের শেষে রাতের দেশে। ওকে, এই লাইনটার পরের লাইনটি কে বলতে পারবে? অলরেডি তিনজন হাত তুলছো নাকি? রায়হান নিশা অন্যি পারবে নাকি? না ভাইয়া। আর কে হাত তুলো তাহলে? হাত তুলছো কেন? আর সারিয়া আরবি পারবে নাকি? আরবি পারবা? আচ্ছা, পরের লাইনটা আমি বলে দিচ্ছি। দিনের শেষে রাতের বন্ধন আমাদের নতুন। এরপরে কই আছে? কই আছে না? কে বলতে পারবে? বলো বলো, মিতু বলো। দিনের শেষে তুমি আমি আর ড্যানিশ। শাবাশ। আরে এটা তো একটা অ্যাডভার্টাইজের, এটা একটা অ্যাডভার্টাইজের সং। তুমি দিনে এর ভুল বললো নাকি? লাইনটা প্রথম লাইনে ভুল আছে। প্রথম লাইন এটা এটাই ছিল না? কে বলতে পারবে? সে রাতের দেশে, রাতের শেষে দিনের দেশে। শিওর? দিনের রাতের শেষে দিনের দেশে, এটাও কেমন কথা। আচ্ছা সে যাই হোক, দিনের দেশে রাতের শেষে বন্ধন আমাদের নতুন, তুমি আমি আর ড্যানিশ। যাই হোক, ডিতে ড্যানিশ, ডিতে ডিএমসি রিমার্স। আমরা এখন ড্যানিশের দেশে না, আমরা ডিএমসি রিমার্সের দেশে থাকবো। এইখানে আমি তোমাদেরকে এখন যে জিনিসটা দেখাবো সেটি হলো তোমার আমার সবার মেরুদণ্ড। তোমাদের সবার পিঠের পেছনে এই মেরুদণ্ডটা আছে। ছবি দেখলে তোমাদের এখন আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, পুরোপুরি আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। এবং দেখো এখানে ছবিটার দিকে তাকায় দেখো, এই হলো আমাদের প্রিয় মেরুদণ্ড। প্রিয় মেরুদণ্ড। এবং ছবিটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, খানিকটা মনোযোগ দাও। দেখো তো কয়টা কালারে আঁকা আছে ছবিটা। ভূত এসেছে তোমায় ভালোবেসে, ওরে না রে, নিজে নিজে গান বানাইস না। তো দেখো এখানে 5টা কালার। একটা হলো খয়েরি বা লাল, একটা হলো নীল, একটা হলো হলুদ, একটা হলো সবুজ, একদম নিচে একটা বেগুনি আছে। এটা অনেকে খেয়াল করতে পারবা না, বাট একদম নিচে একটা বেগুনি আছে। এবং সেটা তো খেয়াল করবা। তাহলে মেরুদণ্ডটাকে আমরা 5টা ভাগে ভাগ করি। এবং উপরের ভাগটাকে বলা হয় সার্ভাইকাল, যেটা আমাদের গলার অংশ। তোমার আমার সবার যে গলা আছে, গলার অংশটুকুকে বলা হয় সার্ভাইকাল। এরপরে দেখো বুক, সেটাকে বলা হয় থোরাসিক। দেখো নীল অংশটাকে বলা হচ্ছে বুক, ঠিক আছে। তারপর যেটা বুকের ঠিক নিচে কি আমাদের কোমর, সেটাকে বলা হয় লাম্বার। গতকালকে পড়েছিলাম স্যাক্রাম, তাহলে সবুজটা হলো স্যাক্রাম, একদম নিচে হলো কককিস। সো এই তো ঘটনাটা আমি তোমাদেরকে পুরোপুরি ঘটাই দিলাম, তাই না? সো তাহলে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং কককিস, এই তো পুরোটা আমি তোমাদের আলোচনা করে দিলাম। তাহলে 5 ভাগে ভাগ করা হয়। এখন সেটা তো খেয়াল করবাই, আরেকটা জিনিস খেয়াল করো, আমাদের মেরুদণ্ডটা দেখো সোজা না। আমরা যখন মেরুদণ্ড সামনে থেকে দেখি মনে হয় সোজা, কিন্তু দেখো এটা একদম সোজা না। দেখো এটা কতটা বাঁকা। দেখো এইখানে একদম কি পরিমাণ বাঁক। এবং এই বাঁকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সামিয়া আফরোজ বলছে দিনের শেষে ঘুমের দেশে। হতে পারে, ওই একটা শব্দ ভুল হচ্ছে, এটা হতে পারে। আমি তো একটু কনফিউজ, এটাই হতে পারে। ঠিক আছে, বন্ধন আমাদের নতুন, ভাইয়া আপনারটা ঠিক ছিল। আমারটা বন্ধন আমাদের নতুন লাইনে ঠিক আছে। সো সেটা ঠিক আছে। তো এখানে দেখো আমাদের যে মেরুদণ্ড, এই মেরুদণ্ডটা কিন্তু একটু বাঁকা। এবং এই বাঁকা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার আমার সবারই মেরুদণ্ড এরকম বাঁকা। যার মেরুদণ্ডটা সোজা হয়ে যায়, এই বাঁকা ভাবটা চলে যায়,
তার কিন্তু খুবই কোমর ব্যথা হয়। এখানে অনেকজন স্টুডেন্ট থাকবা যাদের মাঝে মাঝে কোমর ব্যথা হয়, কোমরের নিচে অনেক ব্যথা হয়, ওই ব্যথাটা ধীরে ধীরে পায়ের দিকে যায়, এমন হতে পারে। এমন হওয়ার একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ মেরুদণ্ডের এই যে কার্ভেচার, বাঁকা ভাবটা নষ্ট হয়ে যাওয়া। কারণ যে মেরুদণ্ডের যদি বাঁকা ভাবটা নষ্ট হয়ে যায়, তাহলে মেরুদণ্ডের বাঁকা ভাবটা নষ্ট হয়ে গেলে কিন্তু এরকম কোমর ব্যথা হতে পারে। ঠিক আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ মেরুদণ্ডের বাঁকটা ধরে রাখা। এখন ছবিতে তুমি যদি আরেকটা জিনিস খেয়াল করো, তাহলে মেরুদণ্ডটা দেখো ছোট্ট ছোট্ট অনেকগুলা অস্থিখণ্ড নিয়ে গঠিত। এইগুলা হলো অস্থিখণ্ড। যেমন এখানে লাম্বারে 5টা হলুদ, 1 2 3 4 5, এই প্রত্যেকটাকে বলা হয় কশেরুকা। তাহলে মেরুদণ্ডের গঠন এবং কাজের এককের নাম কি? মেরুদণ্ডের গঠন এবং কাজের এককের নাম হলো কশেরুকা। এই নামটা আজকে থেকে মনে রাখতে হবে। আমি ঠিক নিশ্চিত না যে এই নামটা কেন দেওয়া হয়েছে। আমি যদি একটু বাংলা বিষয় একটু গভীরভাবে পড়ালেখা করি তাহলে এটা জানতে পারবো। আমি এখনো জানি না। এটা ইংরেজিতে মনে রাখতে হবে ভার্টিব্রা। পরীক্ষায় কিন্তু দুইটাই আসতে পারে, ভার্টিব্রা বা ভার্টিব্রি। এখন দেখো আমি শেষে একটা ই দিলাম, এখানে একটা ছোট্ট পার্থক্য আছে। ভার্টিব্রা এবং ভার্টিব্রি এর মধ্যে কি পার্থক্য? ভার্টিব্রা যখন শেষে ই থাকবে না, ইটা হলো বহুবচন। তুমি যখন ভার্টিব্রি বলবা তখন বুঝতে হবে বহুবচন। তুমি যখন একটা ভার্টিব্রার কথা বলবা তখন সেটা হলো একবচন। তাহলে একটা কশেরুকাকে বলা হয় ভার্টিব্রা, অনেকগুলো কশেরুকাকে বলা হয় ভার্টিব্রি। এইটা হলো একটা সিঙ্গুলার থেকে প্লুরাল বানানোর একটা উপায়। কোনো কিছু শেষে অনেক ক্ষেত্রে ই লাগাই দেওয়া হয়। ঠিক আছে, এটা হলো একটা ঘটনা। তো যাই হোক, তাহলে আমাদের কশেরুকা কয়টা? মেরুদণ্ড এখানে তাকায় দেখো খুব সুন্দর করে বলা হয়েছে। আমাদের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের প্রত্যেকটা অস্থিখণ্ডকে বলা হয় কশেরুকা। এখন এই একই বইয়ে খুবই 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 প্যারা দেওয়া হয়েছে, খুবই প্যারা দেওয়া হয়েছে। আমি কি বলবো জানি না, কিন্তু একই গাজী আজমল স্যার একই বইয়ের এপিটা রুপিটা তাকায় দেখো, 33টি অনিয়ত আকৃতির অস্থিখণ্ড নিয়ে মেরুদণ্ড গঠিত। মেরুদণ্ডের প্রত্যেকটি অস্থিখণ্ডকে বলা হয় কশেরুকা। ঠিক আছে, দেখো ভার্টিব্রা, বহু বছরে ভার্টিব্রি, আমি যা পড়ালাম তাই সুন্দর করে দেওয়া আছে। তাহলে তুমি কি উত্তর করবে? মেরুদণ্ডে কয়টা কশেরুকা থাকে? উত্তর হলো 33। কিন্তু একটু পরের পেজেই তুমি যখন যাবা, একটা পেজ পরে তুমি যখন যাবা কশেরুকার প্রকারভেদ, তাকায় দেখো দেওয়া আছে মোট কশেরুকা কয়টা? 26টা। তাহলে এটা একটা বড় সমস্যা। আমার প্রত্যেকটা ছোট ভাইয়া আপুর বোন এখন এটা একটা বিশাল প্রশ্ন হয়ে দাঁড়ালো, তাহলে ভাইয়া কোনটা দাগাবো? প্রথম কথা হচ্ছে আমাদের মানব শরীর, মানব দেহে কয়টা কশেরুকা থাকে? অপশনে যেটা থাকবে সেটাই দাগাবা। 33 থাকলে 33 দাগাবা, 26 থাকলে 26 দাগাবা। এখন যদি পরীক্ষায় অপশন থাকে দুইটাই 33 এবং 26, তাহলে কোনটা দাগাবা? তাহলে দাগাবা হলো 26। আজকে কানটা খুলে শুনে রাখো, আজকের পর এই জিনিস কিন্তু আর বলবো না। তাহলে 26টা দাগাবা। কেন 26টা দাগাবা? কারণ আমরা কালকে থেকে যতবার পড়াইছি কশেরুকা কয়টা পড়াইছি? কশেরুকা কিন্তু 26টা পড়াইছি। এখানে 26টা পড়লা, আবার তুমি যখন এই যে এখানকার বক্সটা পড়বা সেখানেও কিন্তু মেরুদণ্ডের 26টা কশেরুকা দেওয়া আছে এখানে। ঠিক আছে, বক্সের ভিতরে ব্র্যাকেটের ভিতরে 33টা, কিন্তু এমনি কিন্তু 26টা। আমরা যদি এই কথাটাই মনে রাখার চেষ্টা করি, তো 26টাই মনে রাখবা, বড় করে সংখ্যাটা লিখে দিলাম। ওকে, ঠিক আছে। এখানে কি সব বিষয়ের অধ্যায় লেকচার দিবে সজীব ভাইয়া? হ্যাঁ, সব বিষয়ই পড়ানো হয়। 55টা চ্যাপ্টার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এমনকি সাধারণত ইংলিশও পড়ানো হয়, সব বিষয় পড়ানো হয়। ঠিক আছে, আপু জুমে ক্লাস করছো? আপু জুমে করছো ক্লাস? যারা জুমে ক্লাস করতে চাও তারা আমাদের জুমে জয়েন করতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো তাহলে আমি কশেরুকা কিরকম কিরকম হয় সেটা পড়াই দিলাম। আগামী 5 মিনিটে কশেরুকার আদ্যপ্রান্ত বেশিরভাগ জিনিস পড়াই ফেলবো। দেখো, কশেরুকাকে 5টা অঞ্চলে ভাগ করা যায়, আশা করি সবার মনে আছে। গলার অংশটাকে বলা হয় সার্ভাইকাল, বুকের অংশটাকে বলে থোরাসিক, কোমরের অংশটাকে বলে লাম্বার, কোমরের নিচের অংশটাকে বলে স্যাক্রাল, আর উচ্চদেশীয়টাকে বলে কক্সিজিয়াল। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ নামগুলা। দেখো, বুকটাকে বলা হয়, গ্রীবাকে বলে সার্ভাইকাল, বক্ষকে বলে থোরাসিক, কটিদেশীয়কে বলে লাম্বার, শ্রোণীদেশকে বলে স্যাক্রাল, উচ্চদেশীয়কে বলে কক্সিজিয়াল। এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখা ফরজ। আমি ফরজ লিখে দিলাম, এগুলো ভুলে গেলে কিন্তু পাপ হবে। এবং কোথায় কয়টা সার্ভাইকাল দেখো কয়টা? 7টা। এটা মনে রাখার উপায় হলো মনে রাখবা 7 ভাইকাল, তাহলেই হয়ে গেল। এটা আমি একদিন পড়িয়েছিলাম ফ্রি ক্লাসে। সো সার্ভাইকাল মনে রাখবা 7 ভাইকাল। ঠিক আছে, থোরাসিক মনে রাখবা থোরা মানে বুক, বুক হলো বক্ষদেশীয়, ব দিয়ে বুক, ব দিয়ে 12টা। তো কয়টা থাকে? 12টা। লাম্বারে কয়টা? 5টা। স্যাক্রাল কশেরুকা কয়টা? 5টা মিলিত হয়ে একটি। কক্সিজিয়াল কশেরুকা 4টা মিলিত হয়ে একটি। অর্থাৎ এখানে 4টা কশেরুকা একসাথে মিলিত হয়ে একটা কশেরুকা তৈরি করে। আর স্যাক্রালে
5টা মিলিত হয়ে একটা তৈরি করে। ঠিক আছে, সো টোটাল কয়টা হয়ে গেল? 26টা। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করো, স্যাক্রাল কশেরুকাগুলো মিলিত হয়ে স্যাক্রাম তৈরি করে, কক্সিজিয়াল কশেরুকাগুলো মিলিত হয়ে কক্সিস তৈরি করে। এখন এই লাইনটা আগে একটু অন্যরকম ছিল, এখানে লেখা ছিল স্যাক্রাম কয়টা। আমি আগে ব্যাপারটা এইভাবে পড়াইতাম, যদি প্রশ্ন করে স্যাক্রাল কশেরুকা কয়টা, উত্তর হবে 5টা। যদি প্রশ্ন করে স্যাক্রাম কয়টা, উত্তর হবে 1টা। কারণ 5টা স্যাক্রাল কশেরুকা মিলে একটা স্যাক্রাম তৈরি করে, 4টা কক্সিজিয়াল কশেরুকা মিলে একটা কক্সিস তৈরি করে। সো কক্সিস এবং স্যাক্রাম এটা একটা স্পেশাল গঠন, যখন 5 জন মিলিত হয়ে একটা জিনিস তৈরি করে। সো এটা এভাবে পড়ানো হতো, কিন্তু এখন গাজী আজমল স্যার নিজেও, উনাকে যদি প্রশ্ন করা হয় উনি কি উত্তর দিবে আমি জানি না, কারণ দেখো এইখানে কিন্তু বলা হয়েছে স্যাক্রাল কশেরুকা 1টি। সো এখন তুমি কি উত্তর করবা? যেহেতু আমরা মেরুদণ্ডের কশেরুকার সংখ্যা পড়তেছি 26টা, সেক্ষেত্রে তুমি উত্তর করবা স্যাক্রাল কশেরুকা 1টি, কক্সিজিয়াল কশেরুকা 1টি। That will be your answer. Okay? Hopefully পারা যাবে। ডান, তাহলে কোথায় কয়টা কশেরুকা আছে ইনশাআল্লাহ পারা যাবে, এবং কশেরুকাগুলো আমাদের মাথাকে অবলম্বন দেয় এবং পিভটের মতো আচরণ করে। তোমাদেরকে গতকালকে পড়িয়েছি, পড়ানো হয়েছিল গত পরশু লিভারের কাজ পড়িয়েছিলাম। লিভারের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হলো পিভট। তাহলে এই কশেরুকাগুলো কিসের মতো কাজ করে? লিভারের পিভটের মতো কাজ করে। আশা করি সবাই বুঝতে পেরেছো, এই লাইন থেকে প্রশ্ন আসবে। সো ডান, কশেরুকা কিন্তু পড়াই দিলাম, কিন্তু কশেরুকা পড়ানো হলেও পুরোপুরি পড়ানো শেষ হয় নাই। এখানে একটা ছোট্ট অংশ আছে, একটা আদর্শ কশেরুকা দেখতে কেমন, দেখো দেওয়া আছে একটা আদর্শ কশেরুকা দেখতে কেমন। আমি এই জিনিসটা 2 মিনিটে পড়াই দিব। এখানে দেখো এই যে ছবিটা কি সুন্দর করে দেখো, প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে, আশা করি বুঝতে পারবা। যদিও কক্সিসের কালারটা আলাদা দেওয়া উচিত ছিল, আলাদা দেওয়া হয়নি। দিস ইজ কল কক্সিস। ঠিক আছে, ওকে, চলন এবং অঙ্গ চালনা 4, নেট খুব সুন্দর করে ড্যাজলিং সবাইকে জুমের লিংক দিয়ে দিয়েছে। ওকে ভাইয়া, জুমের আইডি পাসওয়ার্ডটা দেন। দেখো যে তাহসিন দিয়েছে, আমি ভোর 5:30 উঠে ফোনে চার্জ দিয়ে রাখছি আরসারি আলভি, বাপে বাপ, খুবই ভালো ইনশাআল্লাহ। এখন বাকি ক্লাসটুকু ভালো করে দেখে ফেলো। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে কশেরুকার কয়টা, আমরা কশেরুকাকে কয়টা এলাকায় ভাগ করি, উত্তর কি হবে? 5টা এলাকায়। পারা যাবে? এখন এই কথাটা শোনো, পৃথিবীতে কিন্তু আদর্শ মানুষ বলে কোনো মানুষ নাই, তাই না? আদর্শ মানুষ বলে কোনো মানুষ নাই, একমাত্র মুসলমান ধর্মে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। হিন্দু ধর্মে হয়তো তাদের কিছু আদর্শ মানুষ আছে যারা তাদেরকে অনুসরণ করে। একইভাবে খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্টকে তারা অনুসরণ করে, একইভাবে ইহুদি ধর্মে মুসা আলাইহিস সালামকে তারা অনুসরণ করে আদর্শ মানব হিসেবে। আমরা মহানবীকে অনুসরণ করি। তো এছাড়া কিন্তু বাস্তব দুনিয়ায় আদর্শ মানুষ বলে কেউ নাই। প্রত্যেকেই জীবনে কিছু না কিছু পাপ করে, প্রত্যেকেই জীবনে কিছু না কিছু ভুল করে। সো এই যে 26টা কশেরুকা, এই 26টা কশেরুকার মধ্যে আদর্শ কশেরুকা কোনোটাই না, কোনোটাই আদর্শ কশেরুকা না। সো আমরা এক একটা কশেরুকার এক একটা বৈশিষ্ট্যকে নিয়ে মোটামুটি একটা কশেরুকা কল্পনা করি, যে এই কশেরুকাটার মধ্যে সব বৈশিষ্ট্য থাকবে। এই কশেরুকাটাকে বলা হয় আদর্শ কশেরুকা। যদিও আদর্শ কশেরুকা কোনোটাই নাই, কিন্তু তারপর আমাদের যে থোরাসিক কশেরুকা, বুকের যে কশেরুকা কয়টা? 12টা। ওই 12টার মধ্যে নিচের দিকে 9, 10, 11, 12, এই 9, 10, 11, 12কে মোটামুটি আদর্শ কশেরুকা বলা হয়, কারণ এগুলোর মধ্যে মোটামুটি সকল বৈশিষ্ট্য থাকে একটা কশেরুকার মধ্যে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার। এখন তুমি বলবো যে ভাই একটা কশেরুকার মধ্যে আবার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, সেই জিনিসটা আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। তো দেখো, এই যে আদর্শ কশেরুকা, আমি তোমাদেরকে কিন্তু মাত্র পড়ালাম যে আদর্শ কশেরুকা কোনগুলা, বক্ষ দেশীয়। এখানে দেখো বলা হয়েছে মধ্য বক্ষ দেশীয় কশেরুকা। তো পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা আসবে, তাহলে আদর্শ কশেরুকা কোনগুলোকে বলা হয়? মধ্য বক্ষ দেশীয়। অ্যাকচুয়ালি বলা হয়নি কোন সংখ্যাটা, বাট মধ্য বক্ষ দেশীয় গুলাকে বলা হয় আদর্শ কশেরুকা। আশা করি সবাই মনে রাখতে পারবা। এগুলো কিন্তু খুব একদম এগুলো কিন্তু একটু বেসিক কথাবার্তা। এখন দেখো আদর্শ কশেরুকা দেখতে কেমন, এই হলো একটা আদর্শ কশেরুকার গড়ন। আচ্ছা, 9, 10, 11, 12 সেগুলোকে ধরা হয়। এছাড়া বইয়ের মধ্যে বলা হয়েছে দেখো মূলত 5 থেকে 8, পঞ্চম থেকে অষ্টম, এইগুলাকে আদর্শ কশেরুকার বিশেষ বৈশিষ্ট্য। সেটাই মনে রাখবো, হয়েছে দেওয়া আছে পঞ্চম থেকে অষ্টমটা তাহলে হলো আমাদের আদর্শ কশেরুকা। তাহলে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে কোন কশেরুকার কুকুরগুলো আমরা আদর্শ মনে করি, পঞ্চম থেকে অষ্টম গুলাকে আদর্শ কশেরুকা মনে করা হয়।
তবে বুকের সকল কশেরুকার মধ্যে মূলত এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান আছে। কি কি বৈশিষ্ট্য দেখো, এটা তো উপর থেকে ছবি, এটা একটা দ্বিমাত্রিক ছবি। আমি চেষ্টা করছি তোমাকে একটা ত্রিমাত্রিক ছবি দেখাইতে। ত্রিমাত্রিক ছবিটা দেখলে তোমার আরেকটু ক্লিয়ার হবে কশেরুকা দেখতে আসলে কেমন। এটা তো একটা দ্বিমাত্রিক ছবি দেখলা, আমি তোমাদেরকে চেষ্টা করছি একটা পুরোপুরি বাস্তব ত্রিমাত্রিক ছবি দেখাতে। ইয়েস, কি সুন্দর ত্রিমাত্রিক ছবিটা। এই দেখো আমাদের কশেরুকাগুলো কিভাবে থাকে। এই দেখো একটা ইটের উপরে আরেকটা, একটা ইটের উপরে আরেকটা। সবাই একটু ভালো করে খেয়াল করো, খুব দারুণ একটা জিনিস এই ছবিটা। দেখো এই হলো কশেরুকাগুলো একটার উপরে আরেকটা। এটা হলো সামনের দিকে, এই যে এটা হলো পেছনের দিকে। এবং দেখো তো কশেরুকার উপরে এটা একটা ছোট্ট ফোমের মতো, এই ফোমটাই হলো আমাদের ডিস্ক। এইটাকে বলা হয় আন্তঃকশেরুকীয় চাকতি বা ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বাংলায় লিখে দিচ্ছি আন্তঃকশেরুকীয় চাকতি। আন্তঃকশেরুকীয় মানে কি? দুইটা কশেরুকার মাঝে। ইন্টারভার্টিব্রাল মানে কি? দুইটা কশেরুকার মাঝে ইন্টার। এই ডিস্কটা কে বলতে পারবে কি ধরনের তরুণাস্থি দিয়ে তৈরি হয়? কমেন্ট করে জানাও তো ফেসবুকে। আর এখানে কে কে বলতে পারবে এই আন্তঃকশেরুকীয় চাকতি কি ধরনের তরুণাস্থি দিয়ে তৈরি হয়? ওকে, এখানে অলরেডি অনেকজন হাত তুলেছে। কে বলতে পারবে আন্তঃকশেরুকীয় চাকতি কি ধরনের তরুণাস্থি তৈরি হয়? ওয়াও, ঠিক আছে। নিশরাত জাহান মিতু বলো তো। হোয়াইট ফাইব্রাস। হোয়াইট ফাইব্রাস বা শ্বেত তন্তুময়। সাবাস, কিভাবে পারলা মিতু? বাকিরা তো পারছে না, তুমি কিভাবে পারলা? 33 জন পারবে অবশ্য, কিন্তু ক্লাস তো করছে 130 জন, বাকি 100 পারছে না। তুমি কিভাবে পারলা বলো তো? আপনিই তো পড়াইছেন। আপনিই তো পড়াইছেন, ওকে ভালো। তাহলে শ্বেততন্তুময়, তাহলে আমরা কিন্তু গত পরশুদিন পড়েছিলাম যে দুইটা কশেরুকার মধ্যে কি থাকবে? শ্বেততন্তুময় তরুণাস্থি থাকবে। এবং আরেকটা জিনিস পড়েছিলাম মিতু, তোমার কি মনে আছে? এখানে একটা জয়েন্ট থাকে, জয়েন্টটা কি ধরনের হবে? অস্থিসন্ধিটা কি ধরনের হবে? পিভটের মতো কাজ করবে। সিমফাইসিস ধরনের, তাই না? ও হ্যাঁ, সিমফাইসিস ধরনের তরুণাস্থিময় অস্থিসন্ধি। তাহলে দেখো তিনটা জিনিস আমি পড়াইলাম, তিনটা জিনিস এই একই জায়গা থেকে। সো আমাদের যে দুইটা কশেরুকার মধ্যে তরুণাস্থি থাকে, সেই তরুণাস্থিটা কি ধরনের? শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইব্রাস। এবং এই তরুণাস্থিটাই কিন্তু দুইটা কশেরুকার মধ্যে একটা জয়েন্ট তৈরি করছে। জয়েন্ট মানে কি? যেখানে দুজনে দেখা হয়, দুটো হাড়ে দেখা হয়। যখন দুটো হাড়ের দেখা হয়, বুঝতেই পারছো যে এখানে একটা জয়েন্ট তৈরি হয়। এই জয়েন্টটা তাহলে কি ধরনের জয়েন্ট? হোয়াইট ফাইব্রাস জয়েন্ট। সো এই হোয়াইট ফাইব্রাস জয়েন্ট বা সিমফাইসিয়াল জয়েন্ট, দুঃখিত, সিমফাইসিস ধরনের জয়েন্ট। আমাদের জয়েন্ট কয় ধরনের? 3 ধরনের। জয়েন্টের বাংলা কি? অস্থিসন্ধি। আমি কিন্তু গতদিন পড়িয়েছি। একটা হলো সুচার বা তন্তুময়, যেটা নড়ানো যায় না। তরুণাস্থিময়, যেটা অল্প নড়ানো যায়। আর সাইনোভিয়াল, যেটা প্রচুর পরিমাণে নড়ানো যায়, হাতের আঙ্গুল, পুরো বডি যে সকল অস্থি নড়াতে পারো। যারা ওই ক্লাসটা করো নাই, আমি বলবো যে ইউটিউবে দেওয়া ক্লাসটা একবার করে নাও। ওকে, সো তার তরুণাস্থি দেখতে কেমন? এখন তরুণাস্থি দেহকে আমরা, দুঃখিত, মেরুদণ্ড, প্রত্যেকটা কশেরুকা দেখতে কেমন সেটা আমি এখন পড়িয়ে দিব। দেখো প্রত্যেকটা কশেরুকা আমরা দুই ভাগে ভাগ করি। এই অংশটুকুকে বলা হয় দেহ, আর এই অংশগুলাকে, রঙিন অংশগুলাকে বলা হয় আর্চ। তাহলে আমরা কশেরুকাকে দুই ভাগে ভাগ করি, যেটাকে বলা হয় বডি বা দেহ বা ভার্টিক্যাল বডি, আর বাকি অংশটুকুকে বলা হয় আর্চ। তাহলে দুই ভাগে ভাগ করলাম। পুরো শরীরটাকে আমরা কয় ভাগে ভাগ করব? দুই ভাগে ভাগ করব। শ্বেততন্তু, খুবই ভালো। ফাতেমা তো জোহরা বলেছে শ্বেততন্তু, রনি রায়হান বলেছে ল্যামিনা। ল্যামিনা আবার কি? যাই হোক, পারভিন আক্তার বলেছে শ্বেততন্তু। সকালেও ক্লাস হয়? হ্যাঁ, মাঝে মাঝে। আজকে প্রথম সকালে ক্লাস নিচ্ছি আমরা। এখন এটা খুব দ্রুত পড়িয়ে দিচ্ছি আমি। দেখো দেহ, এই দেহটার নামটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। দেহটার নাম হলো সেন্ট্রাম। নামটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই 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 গুরুত্বপূর্ণ। দেহটার নাম, দেহটাকে কি বলা হয়? সেন্ট্রাম। সো দেখো যা পড়াইলাম এতক্ষণ ধরে,
কোমলাস্থি নির্মিত, কোমলাস্থি মানে তরুণাস্থি, সিমফাইসিস পরেলা মাত্র আন্তঃকশরকীয় চাকতি ইন্টারভার্টিব্রাল ডিস্কের সাহায্যে সমস্ত কশরুকার দেহ পরস্পরের সঙ্গে আটকে থাকে, তাই কিনা? এই লাইনটা তাহলে পরীক্ষায় আসবে, আশা করি আমার প্রত্যেকটা ছোট ভাইয়া আপু এই লাইনটা এখন থেকে ব্যাখ্যা করতে পারবে। সিমফাইসিস দেখতে কেমন? আশা করি সবারই চোখের সামনে এই ছবিটা ভেসে উঠবে। দেখো এই সাদা অংশটা, এবং তোমাদেরকে সকালে ক্লাসে একটা জিনিস পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে আমাদের মেরুদণ্ডটা তো বাঁকা, যদি কোনো কারণে মেরুদণ্ডটা সোজা হয়ে যায়, এই যে সিমফাইসিস, এই যে চাকতিটা ডিস্ক, সেটা বের হয়ে আসে, এবং বের হয়ে আসলে দেখো ঠিক পেছনে দেখো এই যে নীল সবুজ হলুদ, এটাই হলো আমাদের সুষুম্না কাণ্ড। এটা কি আমাদের সুষুম্না কাণ্ড। এই সুষুম্না কাণ্ডে সেটা চাপ দেয়, যখনই সুষুম্না কাণ্ডে চাপ দেয়, এটা তো আমাদের স্নায়ু দিয়ে তৈরি, তখনই প্রচন্ড ব্যথা করে কোমর, এবং এই ব্যথাটা পা পর্যন্ত চলে যায়। অনেকের কোমর ব্যথার একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো এটা, যারা অনেক লম্বা মানুষ হয় এবং যারা কোমর ভাঁজ করে কাজ করে, তাদের এই ধরনের ব্যথা বেশি হয়, কারণ তাদের মেরুদণ্ডটা বাঁকা থেকে সোজা হয়ে যায় এবং তাদের এই ধরনের ব্যথা বেশি হয়। যাই হোক, আর্চ, তাহলে সেন্ট্রাম পড়িয়ে দিলাম, বাকি অংশগুলোকে বলা হয় আর্চ। আর্চের কি কি অংশ আমি একবার করে পড়াবো, নামগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। একটা অংশকে বলে পেডিকল, একটা অংশকে বলে ট্রান্সভার্স প্রসেস, একটা অংশকে বলে ল্যামিনা, একটা অংশকে বলে আর্টিকুলার প্রসেস, এবং একটা অংশকে বলে স্পাইনাস প্রসেস। পড়তে তোমাদের কষ্ট হলেও আমি সহজ করে দিচ্ছি। তাকায় দেখো তিনটা প্রসেস থাকে, তোমাদেরকে গতকালকে আমি পড়িয়েছিলাম প্রসেস বলতে বাড়ানো অংশ। তাহলে যেখানে প্রসেস কথাটা পাবা, প্রসেস মানে কি বুঝবা? প্রসেস মানে হলো বাড়ানো অংশ। তো প্রসেস মানে যেহেতু বাড়ানো অংশ, এই বাড়ানো অংশটা দেখে বুঝতে পারতে হয়, এই বাড়ানো অংশটা প্রসেস যেখানে পাবা বুঝবা যে প্রসেস মানে বাড়ানো অংশ। একটা বাস্তব, তোমাকে আমি বাস্তব একটা ছবি দেখাচ্ছি যাতে আরেকটু বুঝতে সহজ হয়। বইয়ের ছবিটা তার আগে দেখে নাও। বইয়ে কি দেওয়া আছে দেখো, এই যে একদম প্রসেস কয়টা, একদম মাঝামাঝি এই প্রসেসটাকে বলে স্পাইনাস প্রসেস। আমি যদি তোমাদেরকে সহজ করে ক্রিকেটেই তোমার জন্য বোঝা সহজ হবে বেশি। এই হলো দেহ, ঠিক আছে? এরপরে দেখো কিভাবে আঁকি আমি। দ্যাটস ইট। দেখো তিনটা এরকম দিয়ে দিলাম। এই যে মাঝামাঝি এটাকে বলে স্পাইনাস প্রসেস, আর দুই পাশে দুইটা এটাকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস, তাহলে একটা কশরুকার কয়টা ট্রান্সভার্স প্রসেস থাকে? একটা, দুইটা। একটা কশরুকার কয়টা স্পাইনাস প্রসেস থাকে? একটা। তাহলে প্রসেস হয়ে গেল কয়টা? টোটাল তিনটা প্রসেস হয়ে গেল। এছাড়াও আরো দুই চারটা প্রসেস থাকে, একটা কশরুকার উপর দিকে আর একটা কশরুকার নিচের দিকে, যেটা আমি দেখাতে পারতেছি না। এই যে উপরে এবং নিচে, এই প্রসেস গুলাকে বলে আর্টিকুলার প্রসেস। গতদিন কে যেন প্রশ্ন করেছিল আর্টিকুলার মানে কি? আর্টিকুলার মানে হলো সংযোগ। আমরা সবাই জানি যে একটা কশরুকা আরেকটা কশরুকার উপরে বসে, সো নিচের কশরুকাটা উপরের সাথে যুক্ত হয়, আর আবার নিচের কশরুকার সাথে যুক্ত হয়। তো আর্টিকুলার প্রসেস দেখতে কেমন আমি তোমাদেরকে ছবি দেখা দিচ্ছি, ছবির দিকে তাকায় দেখতে পারো। এই হলো আর্টিকুলার প্রসেস, তাকায় দেখো। এখানে যদি খুব ঝাপসা, ছবিটা খুব একটা ভালো না। সো এই হলো কশরুকা। এইখানে দেখো নিচের দিকে একটা বাড়ানো অংশ, উপরের দিকে একটা এই যে বাড়ানো অংশ। তো এই যে নিচের দিকে বাড়ানো অংশ, উপরের দিকে বাড়ানো অংশ, এইগুলোই হলো আর্টিকুলার প্রসেস। আর্টিকুলার প্রসেসটাই বেশিরভাগ বাচ্চা কাচ্চা বুঝতে পারে না, এইটা দেখানোর জন্য আমি একটা ভালো ছবি আরো ব্যবহার করছি। আর্টিকুলার প্রসেসের মাধ্যমে উপরের কশরুকা নিচের কশরুকার সাথে এবং নিচের কশরুকা উপরের কশরুকার সাথে যুক্ত থাকে। একটা সাইড ভিউ দেখলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। অসাধারণ একটা ছবি পেয়েছি। দেখো এই হলো, এটা একটা কশরুকা, এই হলো কশরুকার দেহটা, এই হলো স্পাইনাস প্রসেস, এই হলো দুই পাশের দুটো ট্রান্সভার্স প্রসেস। এইবার তাকে দেখো ট্রান্সভার্স প্রসেসের ঠিক সাথে লাগানো দুইটা, এগুলোকে বলে সুপিরিয়র প্রসেস, এবং নিচের দিকে দেখো এগুলোকে বলা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এগুলো কিন্তু বেশিরভাগ বাচ্চা কাচ্চা বুঝে না, বেশিরভাগ বাচ্চা কাচ্চা, ঠিক আছে? তাহলে দেখো সুপিরিয়র আর্টিকুলার প্রসেস কয়টা? দুইটা। ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস কয়টা? দুইটা।
তাহলে আমাদের যেমন হাত এবং পা আছে, আমাদের উপরে দুইটা হাত নিচে দুইটা পা, এরকমই কশেরুকারও উপরে দুইটা আর্টিকুলার প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, আর নিচে দুইটা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। আশা করি মনে থাকবে। সো তাহলে আর্টিকুলার প্রসেস কয়টা? উত্তর হলো 4টা। পারা যাবে? ঠিক আছে, তাহলে আর্টিকুলার প্রসেস 4টা, ট্রান্সভার্স প্রসেস কয়টা? 2টা, স্পাইনাস প্রসেস কয়টা? 1টা। টোটাল একটা কশেরুকায় কয়টা প্রসেস থাকে? উত্তর হবে 7টা। ইনশাআল্লাহ তুমি এটা উত্তর করতে পারবা। ওকে, এইবার এখানে দেখো সুন্দর করে ছবি দেওয়া আছে আর্টিকুলার প্রসেসের, এই যে উঁচু অংশটা। ওকে না, এখানে একটা ছোট্ট জিনিস আমি একটু পড়িয়ে দিব, ব্যাপারটা আহামরি কিছুই না। দেখো যেই জায়গাটাতে স্পাইনাস প্রসেস এবং ট্রান্সভার্স প্রসেস যুক্ত হয়, এই জায়গাটা স্পাইনাস প্রসেস এবং ট্রান্সভার্স প্রসেস যুক্ত হওয়ার জায়গাটাকে বলা হয় ল্যামিনা। মুখস্থ করার কিছুই নেই, বুঝে নিলেই হলো। এই জায়গাটাকে বলা হয় ল্যামিনা, যে জায়গায় স্পাইনাস এবং ট্রান্সভার্স যুক্ত হয়। দ্যাটস ইট। আর যেই জায়গায় ট্রান্সভার্স প্রসেস এবং বডি যুক্ত হয়, এটা তো বডি আর এটা তো ট্রান্সভার্স প্রসেস, এই জায়গাটাকে বলে পেডিকল। আশা করি এটা তুমি বুঝতে পেরেছো। এই যুক্তির জায়গাটা হলো পেডিকল আর এই যুক্তির জায়গাটা হলো ল্যামিনা। বই থেকে পড়ে কিছুই বুঝতে পারবে না। তাহলে ল্যামিনা কি? ট্রান্সভার্স স্পাইনাস প্রসেসের মাঝে। পেডিকল কি? দেহের উভয় পাশে উত্থিত এবং বিবর্ধিত শক্ত গঠন, বা সহজ ভাষায় দেহের উভয় পাশ বলতে এই অংশটুকুকেই বোঝানো হয়। এই হলো পেডিকল। তাহলে পেডিকল কাকে বলে, ল্যামিনা কাকে বলে, স্পাইনাস প্রসেস কোনটা, ট্রান্সভার্স প্রসেস কয়টা, আর্টিকুলার প্রসেস কয়টা, আশা করতে মনে রাখতে পারবা। টোটাল প্রসেস 7টা। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ, স্পাইনাস প্রসেস গুলো দেখতে কেমন? আমি গতকালকে পড়িয়েছিলাম, স্পাইন বলতে উঁচু অংশকে বোঝানো হয়। এইরকম হয় স্পাইন, স্পাইন এরকম তীক্ষ্ণ হয়, ঠিক আছে। এবং আমাদের যে ছবিগুলো, এই হলো স্পাইনাস প্রসেস, এই হলো স্পাইনাস প্রসেস, দেখতে পাচ্ছ? এই হলো আমাদের স্পাইনাস প্রসেস। এবং তোমরা সবাই চাইলে স্পাইনাস প্রসেস ধরতে পারবা, প্রত্যেকেই। একটা কশেরুকার স্পাইনাস প্রসেস এখন চাইলেই নাড়তে পারবা। জাস্ট গলার এখানে হাত দাও, এই যে গলার একদম এই জায়গায় আমার যেখানে কলার, সেই জায়গায় হাত দাও, দেখবে একটা উঁচু অংশ। দেখো পাও কিনা? যারা ফেসবুকে আসে দেখো তো, কমেন্ট করে জানাতে পারো কত সেজন ক্লাস করছো, দেখো তো পাও কিনা। এইটা হলো আমাদের সবচেয়ে উঁচু স্পাইনাস প্রসেস, গলার হাড়গুলোর মধ্যে সবচেয়ে উঁচু স্পাইনাস প্রসেস। ইয়েস, উষা এরিয়া আলভি পেয়েছে। দেখো এখানে হাত দিয়ে দেখো, একটা উঁচু জিনিস, ওই যে যেটা নাড়ছো সেটাই আসলে 7 নম্বর কশেরুকার স্পাইনাস প্রসেস। এখন স্পাইনাস প্রসেস গুলো কেমন হবে? স্পাইনাস প্রসেস গুলো কেমন হওয়ার কথা? এইরকম হওয়ার কথা। কিন্তু দেখা যায় আমাদের যে সার্ভাইকাল কশেরুকা যে 7টা, সেই 7টা সার্ভাইকাল কশেরুকার 2 থেকে 6 নাম্বার, অর্থাৎ 1 এবং 7 বাদ, 2 থেকে 6 নাম্বার কশেরুকাটার স্পাইনাস প্রসেসটা দ্বিখণ্ডিত। এইরকম হওয়ার কথা, এরকম না, মাথাটা গিয়ে 2 ভাগ হয়ে গেছে। সো তাহলে দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকার স্পাইনাস প্রসেস কি? দ্বিখণ্ডিত। কোন কশেরুকার? সার্ভাইকাল কশেরুকা। কোথায় এটা থাকে? গলার মধ্যে। যা পড়ালাম এগুলো কিন্তু খুবই বেশি, মানে খুবই ইম্পর্টেন্ট পড়ার, খুবই 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 ইম্পর্টেন্ট পড়ার। প্রসেস মানে 12 অংশ, একজন কমেন্ট করেছে, থ্যাংক ইউ। সবাই পেয়েছে, জোবাইর হক পেয়েছে, আশফিকা মৌ পেয়েছে, তামান্না ইসলাম রিয়া পেয়েছে, অসংখ্য ধন্যবাদ, তোমরা সবাই পেয়েছো। লাস্ট, এইবার এই অংশটুকু মুখস্থ করার কিছুই নাই, একটা ছোট্ট জিনিস পড়ানো এতক্ষণ ধরে পড়াইনি, সেটা হলো এই যে এত কিছু পড়াইলাম, একটা জিনিস কিন্তু আঁকা হয়নি। সেই জিনিসটা হলো, এই জায়গায় কশেরুকার একটা ফাঁকা জায়গা আছে। প্রত্যেকটা কশেরুকার এই জায়গায় একটা ফাঁকা জায়গা থাকে, এটাকে বলে ফোরামেন। আজকের পর থেকে যেখানে ফোরামেন শব্দটা শুনবা, মনে রাখবো ফোরামেন মানে গর্ত। বায়োলজিতে ফোরামেন মানে গর্ত, ঠিক আছে। সো প্রত্যেকটা কশেরুকার এখানে একটা ফাঁকা জায়গা থাকে। সো একটা কশেরুকার একটা ফোরামেন, তাহলে 26টা কশেরুকার 26টা ফোরামেন। যখন একটার উপর আরেকটা বসে, তখন সবগুলো ফাঁকা জায়গা মিলে তৈরি হয় একটা ক্যানেল। ক্যানেল বলতে নালী, আশা করি তুমি সবাই জানো। ক্যানেলটা দেখতে কেমন হয়? এই যে ফোরামেন্টের দিকে আগে তাকায় দেখো, এই যে ফোরামেনটা দেখো ফাঁকা জায়গা, এই জায়গাটা একদম কি ফাঁকা। তো একের পর একটা ফাঁকা জায়গা যুক্ত হয়, যুক্ত হয়ে এখানে ক্যানেল তৈরি হয়। ওই ক্যানেলের মধ্যে কি অবস্থান করে? ওই ক্যানেলের মধ্যে
এই যে সুষুম্না কাণ্ডটা অবস্থান করে। ছবির দিকে তাকায় দেখো, এখানে তো নীল কালার দেখা হয়েছে, কালারটা যদি শুধু তোমাকে বোঝানোর জন্য। তাহলে ভার্টিব্রাল ক্যানেলে কি অবস্থান করে? সুষুম্না কাণ্ড অবস্থান করে, মনে থাকবে। তাহলে ভার্টিব্রাল ক্যানেলে কি অবস্থান করে? সুষুম্না কাণ্ড। এইবার বই থেকে দেখে দি লাইনটা, আশা করি সবাই পারবা। তাহলে প্রত্যেকটা কশেরুকার যে বড় ছিদ্রটা থাকে সেটাকে বলে ভার্টিব্রাল ফোরামেন, সকল ছিদ্র মিলিত হয়ে তৈরি করে ভার্টিব্রাল ক্যানেল। এই ক্যানেলের মধ্যে কি অবস্থান করে? সুষুম্না কাণ্ড অবস্থান করে, পরীক্ষা কিন্তু আসবে। এবং সুষুম্না কাণ্ডের আবরণের নাম কি? মেনিনজেস। আমাদের মস্তিষ্কের আবরণের নাম কি? মেনিনজেস। সো হৃৎপিণ্ডের আবরণের নাম যেমন পেরিকার্ডিয়াম, আমাদের মস্তিষ্কের আবরণের নাম কিন্তু মেনিনজেস। আশা করি সবাই এটা জানো। সুষুম্না কাণ্ডের আবরণের নামও একইভাবে মেনিনজেস, আশা করি সবাই পারবে। সো তাহলে ভার্টিব্রাল ক্যানেলে কি থাকে? সুষুম্না কাণ্ড। আমি কিন্তু একটু স্লোলি পড়াতে চাই, জিনিসটা বুঝতে পারো। এইবার একটা ছবিতে একটা জিনিস খেয়াল করো, দেখো তো সাইড ভিউ, এটা তো সাইড থেকে দেখতেছি আমরা কশেরুকাটাকে। দেখো তো আবার সাইড থেকেও কিন্তু ফাঁকা, দেখো সাইড থেকেও কিন্তু কশেরুকাটা এরকম এরকম ফাঁকা, তাই কিনা? এই যে সাইড থেকে কশেরুকাটা ফাঁকা ফাঁকা, ওই যে ভার্টিব্রাল ক্যানেল ওটা তো উপর থেকে নিচ দিকে নামছে, আর এটা কিন্তু পাশাপাশি ফাঁকা জায়গা, দুইটা কশেরুকার মধ্যে ফাঁকা জায়গা, দুইটা কশেরুকার মধ্যে এই ফাঁকা জায়গা, দুইটা কশেরুকার মধ্যে এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না। আর দুইটা কশেরুকার মধ্যে এই ফাঁকা জায়গাটা আমি ড্র করে দেখাচ্ছি। এই যে এইটা, এই যে ছোট্ট ছোট ফাঁকা জায়গাগুলো দুইটা কশেরুকার মধ্যে, এই যে দুইটা কশেরুকার মধ্যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। দুইটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। বা নিউরাল ছিদ্র, তাকায় দেখো, ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ছিদ্র। পেডিকলের ঊর্ধ্ব ও নিম্ন দেশে এই জায়গাটাতে ফাঁকা জায়গাটা থাকে, এই জায়গাটাতে ঘটনাটা ঘটে ইন্টারভার্টিব্রাল ফোরামেন। সো তোমাদের জন্য এই জিনিসটা বোঝাটা খানিকটা কঠিন, যারা মেডিকেলে পড়ে তারাই প্রথম দিকে এগুলো বুঝতে পারে না। তারপরেও আমি চেষ্টা করছি তোমাদের জন্য জিনিসটা একবারে তোমাকে ক্লিয়ার করে দিতে, যাতে তুমি এই জিনিসটা কিছুটা হলেও ব্রেনের মধ্যে নিতে পারো। এগুলো কিন্তু তুমি বই পড়ে কখনই বোঝার কোনো কারণ নেই, বই পড়ে বোঝার কোনো যুক্তি নেই। ইন্টারভার্টিব্রাল ফোরামেন দেখতে কেমন? লাস্ট একটা ছবি দেখলে আজীবনের জন্য ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। ছবিগুলো খুব নিম্নমানের কোয়ালিটি, সেই ঝামেলা। তাকায় দেখো, এই হলো কশেরুকা, এই হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এখানে লম্বা কশেরুকাগুলো দেওয়া আছে, দেখো L1 L2 L3 L4 L5। দুইটা কশেরুকার মধ্যবর্তী ফাঁকা জায়গাগুলো হলো ইন্টারভার্টিব্রাল ফোরামেন, 1 2 3 4। ঠিক আছে? সো এই দিক দিয়ে কি বের হয়? এই দিক দিয়ে ওই যে সুষুম্না কাণ্ড থেকে আমরা সবাই জানি 31 জোড়া স্নায়ু বের হয়। ওই যে 31 জোড়া স্নায়ু মেরুদণ্ড থেকে যে বের হয়ে আসে, এই 31 জোড়া স্নায়ু মেরুদণ্ড থেকে এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন বা নিউরাল ফোরামেনের মাধ্যমে বের হয়ে হাত পায়ে ছড়িয়ে যায়। তাহলে দেখো এই দিক দিয়ে কি বের হয়ে আসে? সুষুম্না স্নায়ু। আমি তোমাদেরকে সবাইকে পড়িয়েছি কিন্তু সুষুম্না স্নায়ু কতগুলা? 31 জোড়া। তাহলে এই ইন্টারভার্টিব্রাল ফোরামেন দিয়ে বা নিউরাল ফোরামেন দিয়ে তারা বেরিয়ে আসে। খেয়াল করবা পরীক্ষায় কোনটা আসছে, ভার্টিব্রাল ফোরামেন নাকি ইন্টারভার্টিব্রাল ফোরামেন। ভার্টিব্রাল ফোরামেনের মধ্যে থাকে সুষুম্না কাণ্ড, আর ইন্টারভার্টিব্রাল ফোরামেনের মধ্যে থাকে কিন্তু সুষুম্না স্নায়ু। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। ইন্টারভার্টিব্রাল স্নায়ু, ইন্টার স্নায়ু, আর শুধু ভার্টিব্রাল কিন্তু কাণ্ড, একদম আলাদা ঘটনা। বুঝেই পড়াই দিলাম, আশা করি পারবা ইনশাআল্লাহ। সো মেরুদণ্ড থেকে বেশিরভাগ পড়া শেষ করে ফেললাম, এখন একটা ছোট্ট পড়া বাকি আছে। তোমরা যদি একটু পরের দিকে যাও, একদম যেতে থাকো, পেজ উল্টাতে থাকো বইয়ের। দেখো ব্যবহারিক অংশ, মানুষের বিভিন্ন অস্থি পর্যবেক্ষণ এবং শনাক্তকরণ। এখানে কয়েকটা মেরুদণ্ডের কয়েকটা হাড় সম্পর্কে আমাদেরকে জানতে হবে। দেখো একদম প্রথম সার্ভাইকাল কশেরুকা, খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সার্ভাইকাল কশেরুকাটার একটা নাম আছে, যেটার নাম অ্যাটলাস। পরীক্ষা এটাই আসবে যে আমরা তো জানি সার্ভাইকাল কশেরুকা 7টা, তার মধ্যে 1 নাম্বারটার নাম কি? একদম যেটা মাথার উপরে, একদম উপরের দিকে, সেটার নাম কি? অ্যাটলাস। অ্যাটলাসটা দেখতে কেমন? ছবির দিকে তাকায় দেখো, এটা একটা আংটির মতো। এই যে দেখো, এটা একটা আংটির মতো রিং, এটা তুমি চাইলে আঙ্গুলে পড়তে পারবা, এতটাই ছোট এবং এতটাই এরকম আংটির মতো দেখতে। তাহলে কোনটা দেখতে আংটির মতো? উত্তর হলো অ্যাটলাস। কেন আংটির মতো দেখতে? কারণ দেখো এর কোনো দেহ নাই, তাকায় দেখো দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং কোনো স্পাইনাস প্রসেসও নাই। তাহলে কশেরুকা, আদর্শ কশেরুকার যে বৈশিষ্ট্য, দেহ থাকে, স্পাইনাস প্রসেস থাকে, এই দুটার একটাও নেই, সেজন্য এটাকে দেখতে আংটির মতো লাগে।
ভাইয়া কথা শোনেন না কেন? ফেসবুকে ঝাপসা লাগছে ক্লাস। তুমি জুমে জয়েন করো, ফেসবুকে ঝাপসা। জুমের তো লিংক দেওয়া আছে, এই আমাদের জুমের তো লিংক দেওয়া আছে বাবু, একটু বের হয়ে ফেসবুক পেজে দেখো, জুমে লিংক দেওয়া আছে। ওকে, এবার দেখো, সো স্পাইনাস প্রসেস নাই, পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে একটা মাত্র কশলুকা আছে যার দেহ নাই, একটা মাত্র কশলুকা আছে যার স্পাইনাস প্রসেস নাই, সেই কশলুকাটা হলো অ্যাটলাস। একটা মাত্র কশলুকা আছে যেটা আংটির মতো, সেটা হলো অ্যাটলাস। কথা মনে থাকবে? ওকে, সো এই অ্যাটলাসের দুইটা স্পেশাল বৈশিষ্ট্য, আশা করি আমার প্রত্যেকটা ছোট ভাইরা মনে রাখবে। দেখো এটা অনেক ছোট, এটা কিন্তু আমাদের পুরো মাথাটাকে বহন করে। এই নামটা কেন এরকম হয়েছে? গ্রিকরা মনে করতো দেবতা অ্যাটলাসের কাজ হলো পৃথিবীকে মহাশূন্যে ভাসিয়ে রাখা। গ্রিকরা এই ধারণাটা করতো পৃথিবী যে মহাশূন্যে ভেসে আছে, শুধু শুধু ভেসে নাই, অ্যাটলাস নামে একজন দেবতা আছে যিনি মহাশূন্যটাকে, পৃথিবীটাকে ধরে রেখেছে দুনিয়ার বুকে, মহাশূন্যের বুকে। তার নাম অনুসারে এটাকে অ্যাটলাস নামকরণ করা হয়েছে, কারণ এই অ্যাটলাস এত বড় মাথা, এই মাথাটাকে কিন্তু আটকে রেখেছে। ওকে ফাইন, এখন তোমাদেরকে একটা ছোট্ট জিনিস পড়াবো আপু এবং ভাইয়াটা, এটা কিন্তু তোমরা বেশিরভাগ জনই জানো না। তোমাদেরকে আমি কিন্তু মেরুদণ্ডের একটা ফোরামেন পড়াইলাম যেটা নাম ভার্টিব্রাল ফোরামেন। প্রত্যেকটা কশলুকে একটা করে ভার্টিব্রাল ফোরামেন থাকে। এইবার একটা ফোরামেন পড়াবো যেটাকে বলা হয় ট্রান্সভার্স ফোরামেন। এই যা পড়াচ্ছি এগুলো কিন্তু ছোট্ট কথা হচ্ছে, এগুলো কিন্তু আসলে তুমি না বুঝলে জীবনও পারবে না, জীবনও পারবে না মানে জীবনও পারবে না, এটাই সত্য। এবার একটা জিনিস পড়াচ্ছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো যে কয় ধরনের কশলুকা আছে? 5 ধরনের। 5 ধরনের কশলুকা: সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম এবং কক্রিস। প্রত্যেকেরই কিন্তু ভার্টিব্রাল ফোরামেন থাকে, ওই যে বড় ফাঁকা গোল জায়গাটা, কিন্তু প্রত্যেকেরই এটা থাকে। দেখো প্রত্যেকেরই এই ফোরামেনটা থাকে, এই ফোরামেনটাকে বলা হয় ভার্টিব্রাল ফোরামেন। কিন্তু সার্ভাইকাল কশলুকা, যেগুলো গলার কশলুকা, সেগুলো স্পেশাল আরেকটা ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাটা দেখো, এটাকে বলা হয় ট্রান্সভার্স ফোরামেন। ট্রান্সভার্স প্রসেসে যদি ছিদ্র থাকে, মুখস্থ করার কিছুই নাই, বুঝলেই হয়। ট্রান্সভার্স প্রসেসে যদি ছিদ্র থাকে, তাহলে যে ফোরামেনটা পাওয়া যায় তাকে বলা হয় ট্রান্সভার্স ফোরামেন। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুধুমাত্র কাদের থাকে? সার্ভাইকাল কশলুকা, আর কারোই কিন্তু থাকে না। তাহলে সার্ভাইকাল কশলুকার একটা বিশেষ ফোরামেন থাকে যেটার নাম ট্রান্সভার্স ফোরামেন। পারা যাবে কয়টা থাকে? দুই পাশে দুইটা ট্রান্সভার্স প্রসেস, দুইটা ট্রান্সভার্স ফোরামেন। তো দেখো, যেহেতু আমরা এখানে অ্যাটলাস একটা সার্ভাইকাল কশলুকা, তাহলে এরও কি থাকবে? ট্রান্সভার্স ফোরামেন থাকবে। ট্রান্সভার্স ফোরামেন বেশ বড়, দেখতে পাচ্ছ? ট্রান্সভার্স প্রসেস ধমনী ছিদ্রযুক্ত বা ফোরামেন যুক্ত। এই লাইনটাকে কি বলা হচ্ছে? ধমনী ছিদ্র। ট্রান্সভার্স ফোরামেনের বাংলা নাম করা হয়েছে ধমনী ছিদ্র। তুমি বলবে যে ভাই এটার নাম ধমনী ছিদ্র কেন? এগুলো একদম বেশি হাইট হাইটে পড়ালেখা, তারপর বলে দিই যে এই যে ফাঁকা জায়গাটা, এটা দিয়ে মেরুদণ্ডের ধমনী উপরের দিকে মাথার মধ্যে চলে যায়। তো মেরুদণ্ডের ধমনী যেহেতু এটার মধ্য দিয়ে মাথার মধ্যে চলে যায়, এই ফাঁকা দিয়ে ধমনীটা আমাদের ব্রেনে প্রবেশ করে। খুবই গুরুত্বপূর্ণ এই ধমনীটা আমাদের বেঁচে থাকার জন্য। এটাকে বলে ভার্টিব্রাল আর্টারি, মেরু কশলুকীয় ধমনী। ঠিক আছে, তো যাই হোক, ট্রান্সভার্স ধমনী ছিদ্রযুক্ত। তাহলে ধমনী ছিদ্র কোথায় থাকে? উত্তর হবে সার্ভাইকাল কশলুকা গুলাতে। দেখো, 1 নাম্বারটার নাম অ্যাটলাস, 2 নাম্বারটার নাম কি? এক্সিস। দ্বিতীয় সার্ভাইকাল কশলুকার নাম কি? এক্সিস। মনে থাকবে, প্রথমটার নাম অ্যাটলাস, দ্বিতীয়টার নাম এক্সিস। এক্সিসে একটা বিশেষ জিনিস থাকে যার নাম অডন্টয়েড প্রসেস। প্রসেস মানে বাড়ানো অংশ। তাহলে অডন্টয়েড প্রসেস কোথায় থাকে? এক্সিসে। অডন্টয়েড প্রসেস দেখতে কেমন সেটা তোমাদের প্রশ্ন হতে পারে, যে অডন্টয়েড প্রসেস দেখতে কেমন, এটা একটা বাড়ানো অংশ, এটার একটা খুব বিশেষ বৈশিষ্ট্য আছে, খুবই ইম্পর্টেন্ট। অডন্টয়েড প্রসেস মানে দেখতে খুবই সুন্দর, দেখলে আর কখনোই ভুলবা না। এটাকে প্রসেস যে বলা হয়। যারা ক্লাস করছো সকালবেলা, এই জিনিস যা শেখাচ্ছি অদ্ভুত ইম্পর্টেন্ট জিনিস। দেখো, এই হলো এক্সিস। এক্সিস দেখতে এরকম, এর কিন্তু দেহও আছে, এর কিন্তু স্পাইনাস প্রসেসও আছে। দেখো স্পাইনাস প্রসেস, এবং তাকায় দেখো স্পাইনাস প্রসেসটা কিন্তু 2 ভাগ করা। আমরা একটু আগে পড়ে এসেছি 2 থেকে 6 নাম্বারটা কি? দ্বিখণ্ডিত। সেই দেখো দ্বিখণ্ডিত, এবং এর মাথার দিকে একটা যেরকম প্রসেস থাকে যার নাম ডেন্স বা অডন্টয়েড প্রসেস। অডন্টয়েড প্রসেসের আরেকটা নাম হলো ডেন্স। এই যে এইরকম দেখতে। কোনো মানুষকে যখন ফাঁসি দেওয়া হয়, ফাঁসির দড়িতে ঝোলানো হয়, এই এক্সিসের অডন্টয়েড প্রসেসটা ভেঙে গিয়ে মেডুলা অবলঙ্গাটা নামে ব্রেনে যে জায়গাটা আছে, যে জায়গায় আমাদের শ্বসন কেন্দ্র,
আমাদের হৃৎপিণ্ডের কেন্দ্র, আমাদের বডির বেশিরভাগ কেন্দ্রে মেডুলা অবলাঙ্গাটায় এই অরনডয়েড প্রসেস গিয়ে মেডুলা অবলাঙ্গাটায় আঘাত করে, ফলে সাথে সাথে আমাদের শ্বসন, হৃৎপিণ্ডর কার্যক্রম সবকিছু বন্ধ হয়ে যায়, এবং যখনই বন্ধ হয়ে যায় তখনই মানুষটা মৃত্যুবরণ করে। তাহলে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে এই অরনডয়েড প্রসেসের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা কয় নাম্বার কশেরুকায় পাওয়া যায়? 2 নাম্বার কশেরুকায়। তাকায় দেখো, এরও কিন্তু ট্রান্সভার্স প্রসেসের ছিদ্র আছে। তাকায় দেখো এই যে ছিদ্রটা, যেটা আমি পড়াইলাম, কারণ সকল সার্ভাইকাল কশেরুকারই কিন্তু এটা থাকবে, ঠিক আছে। আর শীর্ষ দ্বিখণ্ডিত, স্পাইনাস প্রসেসে শীর্ষটা দ্বিখণ্ডিত, মুখস্থ করার কিছু নেই, আমি তো তোমাদেরকে বুঝাই বললাম। তাহলে 1 পড়াইলাম, 2 পড়াইলাম, আর 7 পড়াবো, কারণ এইটি তুমি একটু আগে নিজেকে স্পর্শ করেছো, গলার মধ্যে হাত দিলে যে স্পাইনাস প্রসেসটা পাওয়া যায় সেটা কিন্তু 7 নাম্বার কশেরুকার। কয় নাম্বার? 7 নাম্বার। এটাকে বলা হয় ভার্টিব্রা প্রমিনেন্স। কেন এটাকে ভার্টিব্রা প্রমিনেন্স বলা হয়? কারণ প্রমিনেন্ট শব্দের অর্থ হলো বড় বা সবচেয়ে উঁচু, সো এই জন্য এটাকে বলা হয় ভার্টিব্রা প্রমিনেন্স। দেখো লেখা আছে কোন কশেরুকাটার স্পাইনাস প্রসেস অনেক বড় এবং অবিভক্ত, কারণ আমরা পড়েছি 2 থেকে 6 বিভক্ত, এটা কিন্তু অবিভক্ত। সো এইটাই তুমি কিন্তু, আমরা কিন্তু হাত দিলে এটাই কিন্তু আমাদের হাতে লাগে, কারণ এটা সবচেয়ে লম্বা, ঠিক আছে। যেহেতু এটা সার্ভাইকাল, অবশ্যই ট্রান্সভার্স ফোরামেন থাকবে। এই তো, তাহলে আমি তোমাদেরকে 3টা সার্ভাইকাল কশেরুকা সম্পর্কে পড়াইলাম। আশা করি আমার প্রত্যেকটা ছোট ভাইয়া এবং আপু সার্ভাইকাল কশেরুকার এই 3টে সম্পর্কে ভালো করে মনে রাখবে। প্রথমটার নাম অ্যাটলাস, 2 নাম্বারটার নাম এক্সিস, 3 নাম্বারটার নাম ভার্টিব্রা প্রমিনেন্স। পড়াটা কিন্তু খুব একটা সহজ না, আশা করি ইনশাআল্লাহ পারবা, ঠিক আছে। ওকে, এইবার তাকায় দেখো, ডান। এবার বাকিগুলো বাকি 3টে কশেরুকার প্রত্যেকটা সম্পর্কে একটা করে পড়াবো। দেখো থোরাসিক কশেরুকা, থোরাসিক মানে বক্ষদেশীয়, টোটাল আছে 12টা, কিন্তু পড়বো শুধুমাত্র একটা পড়লেই বাকি 12টা সম্পর্কে জানা যাবে। 3টা কথা শুধুমাত্র জানতে হবে। যেহেতু বুকের মধ্যে হৃৎপিণ্ড থাকে, এই কশেরুকাগুলো বুকের মধ্যে থাকে, তাহলে এগুলোর দেহটা হলো হৃৎপিণ্ড আকৃতি, ঠিক আছে। সেন্ট্রামটা কি আকৃতি? হৃৎপিণ্ড আকৃতি। ডান। এদের মধ্যে কোস্টাল ফ্যাসেট থাকে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোস্টাল কথাটা যে গতকালকে আমি পড়াইছিলাম, কোস্টাল যেখানেই পাবা বুঝবা যে পরশুকা বা রিব। এখন তুমি সবাই জানো যে বুকের পাঁজর থাকে, আমাদের পেটেও কিন্তু পাঁজর নাই, মাথাতেও পাঁজর নাই, পাঁজর আছে কোথায়? বুকে। তাহলে বুকে যে কশেরুকা গুলো থাকবে, সেই কশেরুকা গুলাতে এই পরশুকা লাগবার জন্য জায়গা থাকবে। তাকায় দেখো, পরশুকার মস্তক সংযোগ হওয়ার জন্য কোস্টাল ফ্যাসেট থাকবে। তো পরশুকার মস্তক সংযোগ হওয়ার জন্য যে কোস্টাল ফ্যাসেট থাকবে, এই হলো কথা। এই হলো সেই জিনিসটা, যদি না বুঝে থাকো আবারও বুঝাই বলছি, যে আমাদের বুকের পাঁজর পিছনের দিকে তো কশেরুকার সাথে যুক্ত হয়, যেই জায়গায় গিয়ে যুক্ত হয় সেই জায়গাটাকে বলে কোস্টাল ফ্যাসেট। তাহলে পরশুকার মাথা কোন জায়গায় যুক্ত হয়? কোস্টাল ফ্যাসেটে যুক্ত হয়। দ্যাটস ইট। 2টা লাইন পড়বা। কোস্টাল ফ্যাসেট কার থাকে? হৃৎপিণ্ড আকৃতি কার? থোরাসিক কশেরুকা। দ্যাটস ইট। এবার লাম্বার কশেরুকা। এখান থেকে দেখো আমাদের কিডনি থাকে আমাদের পেটে, তো এটা দেখো বৃক্ক বা কিডনি আকৃতি, এটার দেহটা হলো বৃক্ক আকৃতির। ডান। এখানে কিছু প্রসেস থাকে, এখানে তো এই ফ্যাসেট, এখানে কিছু প্রসেস থাকে দেখো, ম্যামিলারি প্রসেস এবং অ্যাক্সেসরি প্রসেস। তো এগুলো কিন্তু এক্সট্রা প্রসেস। 7টা প্রসেস তো আছেই, ট্রান্সভার্স প্রসেস, তারপর স্পাইনাস প্রসেস, এগুলো তো আছেই, এগুলো তো থাকবেই। ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, তারপরে আর্টিকুলার প্রসেস, এগুলো তো থাকবেই। এছাড়া আরো 2টা প্রসেস থাকে, একটার নাম ম্যামিলারি প্রসেস, একটার নাম অ্যাক্সেসরি প্রসেস। তো দেখো এই নাম দুটো মনে রাখতে হবে পরীক্ষায়। এই প্রসেসগুলো শুধুমাত্র লাম্বার কশেরুকায় থাকে, স্পেশাল বৈশিষ্ট্য। এগুলো মনে রাখার জন্য তুমি এই লাইনটা লিখে দাও, মামি, অ্যাক্সেস, লম্বা। তোমার যে মামি, তোমার যে মামা, মামা যখন বিয়ে করছে সেই মামিটা হলো অ্যাক্সেস লম্বা, মামা তো খাটো। মামি দিয়ে কি বুঝাবা? ম্যামিলারি। আর অ্যাক্সেস দিয়ে কি মনে রাখবা? অ্যাক্সেসরি। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে ম্যামিলারি প্রসেস কোথায় পাওয়া যায়? উত্তর হলো লাম্বার কশেরুকায়। অ্যাক্সেসরি প্রসেস কোথায় পাওয়া যায়? উত্তর হলো লাম্বার কশেরুকায়। যারা ক্লাসটা করছো, আবারও বলছি, দিস আর ডায়মন্ড, দিস আর ডায়মন্ড ইনফরমেশন। এত সহজ না এগুলো মনে রাখা, এত সহজ না বই পড়ে এগুলো পারা। সো লাম্বার কশেরুকা থেকে পড়াই দিলাম, এই 2টা তথ্য পড়লেই হবে। স্যাক্রাম, 3টা তথ্য পড়তে হবে। স্যাক্রাম দেখতে কেমন দেখো, ব্যাপারটা খুবই দেখতে অদ্ভুত। এই স্যাক্রামের উপরই তুমি কিন্তু চাপ দিয়ে বসে আছো এখন, তুমি যে বসে আছো এখন এই স্যাক্রামের উপরই বসে আছো। তো স্যাক্রাম দেখতে কেমন আমি তোমাদেরকে ছবি দেখাই দিচ্ছি। বাস্তবে স্যাক্রাম দেখতে কেমন হয়।
এই হলো স্যাক্রাল। ছবি দিকে তাকায় দেখো, বাস্তবে দেখতে খুব একটা সুন্দর না, আহামরি কিছু না, কিন্তু দেখতে এরকম। এটা হলো সামনের দিক, এটা হলো পেছনের দিক, এটা হলো পিঠের দিক, এটা হলো পেটের দিক। তাকায় দেখো স্যাক্রামে কয়টা ছিদ্র? একটা, দুইটা, তিনটা, চারটা, 4 দুগুণে 8। এগুলোকে বলে স্যাক্রাল ফোরামিনা। পরীক্ষায় তাহলে পড়াই দিচ্ছি। তাহলে স্যাক্রাম থেকে কি কি পাওয়া যাবে? কয়টা ছিদ্র পাওয়া যাবে? কয়টা ছিদ্র? 8টা ছিদ্র পাওয়া যায়। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, একটু জুম করে দেখাতে পারলে খুব ভালো হয়। এখানে তাকায় দেখো যে স্যাক্রাম এই জায়গাটা একটু উঁচু উঁচু, এই জায়গাটা একটু উঁচু থাকে, এই যে এটা একটু উঁচু থাকে, এই উঁচু জায়গাটাকে বলে স্যাক্রাল ক্রেস্ট। এটা কিভাবে তৈরি হয়? সকল স্পাইনাস প্রসেস, আমরা তো জানি এখানে 5টা অস্থি একসাথে মিলিত হয়েছে, 5টা স্পাইনাস প্রসেস একসাথে মিলিত হয়ে একটা প্রসেস তৈরি করে, যেটাকে বলে স্যাক্রাল ক্রেস্ট। তো এটা বইয়ের মধ্যে দেখলেও বুঝতে পারবা। ঠিক দেখো, মাঝের সবগুলা মিলিত হয়ে একটা কি তৈরি করে? মাঝের সবগুলো স্পাইনাস প্রসেস মিলিত তৈরি করে স্যাক্রাল ক্রেস্ট। পরীক্ষা দেখলেই আসবে। তাহলে ছিদ্র থাকে কয়টা? তাকায় দেখো, পরীক্ষায় 4 জোড়া স্যাক্রাল ছিদ্র। পরীক্ষা দেখেই আসবে ছিদ্র কয়টা? 4 জোড়া, 4 দুগুণে 8টা। ক্রেস্ট তৈরি করে কে? সকল স্প্যানাস প্রসেস মিলিত হয়ে কি তৈরি করে? ক্রেস্ট তৈরি করে। মনে থাকবে? ওকে। আর সকল ভার্টিব্রাল ক্যানেল, ভার্টিব্রাল ফোরামেন মিলিত হয়ে তৈরি করে কি? স্যাক্রাল নালী। এই অংশটুকুর জন্য যে ক্যানেলটুকু, সেই অংশটুকুকে আমরা বলবো স্যাক্রাল নালী। স্যাক্রাল নালী পুরো ভার্টিব্রাল ক্যানেলের একটা অংশ। ঠিক আছে, ডান। তাহলে স্পাইনাস প্রসেস মিলিত হয়ে ক্রেস্ট তৈরি করে 4 জোড়া, এই তো। আর স্যাক্রামের যে সামনের দিকের অংশটা, এটা একটু দেখতে এইরকম, একটু বাড়ানো, এটাকে বলে প্রমোনটরি। দেখো এখানে নাম লেখা আছে একটা, প্রমোনটরি। উঁচু একটু অংশ, এই যে উঁচু, এই উঁচু অংশটাকে বলা হয় প্রমোনটরি। ওটা বাস্তবে না দেখলে বোঝানো খুবই কঠিন। তারপর এই উঁচু অংশটাকে বলা হয় প্রমোনটরি। তুমি এটা বুঝো না বুঝো, আমি তোমাকে বলবো প্রমোনটরি কোথায় থাকে। উত্তর হলো প্রমোনটরি থাকে স্যাক্রামে। এই লাইনটি পরীক্ষায় আসবে। প্রমোনটরি পাওয়া যায় কোথায়? প্রমোনটরি একটু উঁচু জায়গা। 4টা লাইন দাঁড়িয়ে দিলাম। স্যাক্রাম থেকে 4 জোড়া ছিদ্র, স্যাক্রাল ক্রেস্ট, প্রমোনটরি। আশা করি পারা যাবে। সো এরই সাথে সাথে মেরুদণ্ড সম্পর্কে যা যা পড়ানো সম্ভব ছিল, আগামী গত 1 ঘন্টায় আমি তোমাদেরকে মেরুদণ্ডের উপরে ক্লিয়ার কাট ওয়াচ করে দিলাম। ইনশাল্লাহ পারা যাবে, ইনশাল্লাহ। যারা কমেন্ট করছো 4টি না উত্তর 8টি, ইনশাল্লাহ পারা যাবে। সো এই জিনিস কিন্তু যা পড়ালাম, ব্যাপারটা কিন্তু খুব সহজ না। ইটস নট ইজি অ্যাট অল, কোনোভাবেই সহজ না। যাই হোক, সো 9টা 8 বাজে। আগামী 5 থেকে 7 মিনিটে আমি বক্ষ পিঞ্জর পড়াবো। তাহলে কিন্তু আমাদের বুকের খাঁচার 25টা হাড় পড়া শেষ হয়ে গেল। তারপর আরেকটু সময়, আর 10 মিনিট সময় নিয়ে আমি মাথা পড়াবো, কারণ এটা আগেও পড়াইছিলাম, আজকে দ্রুত পড়ানো যাবে। বক্ষপিঞ্জর, তাকায় দেখো, বুকের খাঁচা, এই হলো বুকের খাঁচা, এই হলো সেই বুকের খাঁচা যেটা থেকে লালন বলেছিল খাঁচার ভিতরে অচেন পাখি কেমনে আসে যায়। মূলত এই হলো খাঁচা, এর ভিতরে জীবন আসে, জীবন চলে যায়। বুকের খাঁচা কয়টা হাড় দেখো? বুকের খাঁচায় 25টা হাড় থাকে। এই 25টা হাড়ের মধ্যে সামনের দিকে এই হলো আমাদের স্টারনাম। স্টারনামকে বলা হয় বুকের পাটা। এটাকে বলে বুকের পাটা। বলে না বুকের পাটা থাকলে আয়, বাপের এক সন্তান হলে বুকের পাটা থাকলে আয়। এই হলো সেই বুকের পাটা। যদিও আমাদের সবারই বুকের পাটা থাকে, সবারই স্টারনাম থাকে, কিন্তু কেউই কিন্তু মারামারি করার সাহস নাই। সো এই হলো সেই বুকের পাটা, এটাকে বলে স্টারনাম। তাকায় দেখো, এই হলো স্টারনাম। স্টারনামের দেহের 3টা অংশ, ছবিতে এখানে দেওয়া আছে। দেহের উপরের অংশটাকে বলা হয় ম্যানুব্রিয়াম, মাঝের অংশটাকে বলা হয় দেহ, এবং নিচের অংশটাকে বলে জিফয়েড প্রসেস। তাহলে দেখো, তাহলে স্টারনামের কয়টা অংশ? স্টারনামের 3টা অংশ, ম্যানুব্রিয়াম, দেহ এবং জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেসটা কোথায় থাকে? স্টারনামে থাকে। পরীক্ষা থেকে যেতেই আসবে ম্যানুব্রিয়াম, দেহ, জিফয়েড প্রসেস। আমি কিন্তু এখন একটু স্পিডে পড়াবো, একটু সিরিয়াস হয়ে যাও। সো পরীক্ষায় আসবে তাহলে স্টারনামের দেহের কয়টা অংশ? 3টা অংশ, ম্যানুব্রিয়াম, দেহ, জিফয়েড প্রসেস। এই তো, ঠিক আছে। আচ্ছা, সো ডান। এটা মনে রাখার জন্য এক একদিন একটা সূত্র ব্যবহার করে আমি শুধুমাত্র আমি নামটাই মনে রাখতে বলবো, জিফয়েড প্রসেস কোথায় পাওয়া যায়। এখন তোমরা সবাই একটু যারা ক্লাস করছো, মোটামুটি এখানে 200 জন ক্লাস করছো, এই গলা থেকে এইভাবে নামাতে নামাতে দেখো এই জায়গায় একটা জায়গায় খাল হয়ে আছে। এখানে হাত দিয়ে দেখো, আমি দেখাচ্ছি, বড় করে দেখাচ্ছি। এই জায়গায় হাত দিয়ে দেখো, একটা জায়গায় একটু খাল হয়ে আছে। হ্যাঁ, তো এই যে খাল, সবাই যে হাত দিচ্ছ, এটা কিন্তু স্টারনামের উপরের অংশ। স্টারনামের উপরের অংশ কোন জায়গাটা? স্টারনামের ম্যানুব্রিয়াম। এই যে দেখো ছবিতেও দেওয়া আছে, এই অংশটা, এই অংশটাকে বলা হয় জুগুলার নচ। জুগুলার নচ তাহলে কোথায় পাওয়া যায়? স্টারনামের ঊর্ধ্ব প্রান্তে একটা খাঁজ থাকে, এটাকে কি বলা হয়? জুগুলার নচ বলা হয়। সো জুগুলার নচ কার অংশ? স্টারনামের অংশ। মনে থাকবে, এবং যেটা মুখস্থ করে কিছু নেই, তুমি হাত দিয়ে নিজেই বুঝতে পারবা। জুগুলার মানে গলা, গলার খাঁজ, গলাটা এই জায়গায় শেষ হয়ে গেছে। তো এটাই হলো গলার শেষ অংশ। ডান, ওকে ফাইন। এইবার স্টারনামের সাথে
দেখো পরশুকা যুক্ত হয়েছে, কয়টা যুক্ত হয়েছে টোটাল? 7টা, 1 থেকে 7। তাহলে এই পাশে 7টা, এই পাশে 7টা। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে স্টার্নামের সাথে কয় জোড়া পরশুকা বা পাঁজর যুক্ত হয়? উত্তর হলো 7 জোড়া, 14টা। এখন আমরা সবাই জানি যে পরশুকা হলো টোটাল 12 জোড়া, কিন্তু স্টার্নামের সাথে যুক্ত হয় কয় জোড়া? 7 জোড়া। যে সকল পরশুকা স্টার্নামের সাথে যুক্ত হয় তাদেরকে বলা হয় আসল পরশুকা বা প্রকৃত পরশুকা। তাহলে যেগুলো যুক্ত হয় না বাকি 5 জোড়াকে বলা হয় নকল পরশুকা। তাহলে আসল পরশুকা কয় জোড়া? 7 জোড়া। নকল পরশুকা কয় জোড়া? 5 জোড়া। যে 7 জোড়া স্টার্নামের সাথে যুক্ত তাদেরকে বলা আসল পরশুকা। এখন নকল পরশুকাগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। 8, 9, 10 এই তিনজন মিলে তৈরি করে কোস্টাল আর্চ। কোস্টাল আর্চ মানে কি? আর্চ মানে বাঁকানো জায়গা, কোস্টাল মানে তো পাঁজর, এই জায়গাটাকে বলা হয় কোস্টাল আর্চ। কোস্টাল আর্চ আমাদের সবারই চাইলে তুমি পেটের মধ্যে অনুভব করতে পারবা বাঁকানো। এই যে বাঁকানো জায়গাটা দেখো ছবিতেও দেওয়া আছে কোস্টাল আর্চ। এই বাঁকানো জায়গাটা আমাদের পাঁজর বুকের, আমাদের বুকের যে এই হলো আমাদের স্টার্নাম, স্টার্নাম থেকে এই রকম যে হয়ে যায় এটা কি বলে? কোস্টাল আর্চ। এটা মিলে তৈরি করে কি 8, 9 এবং 10 নাম্বার বুকের পাঁজর, 10 নাম্বার পরশুকা। তাহলে হয়ে গেল। থাকলো বাকি কয়জন? থাকলো বাকি 2 জন। 8, 9, 10 শেষ, 11 এবং 12। 11 এবং 12কে বলা হয় ভাসমান পরশুকা। পরীক্ষা কিন্তু আসবে ভাসমান পরশুকা কোনগুলো? 11 এবং 12। এর সাথে সাথে এই অংশ থেকে আর কিচ্ছু করতে হবে না। তুমি যদি পরশুকা, প্রকৃত পরশুকা 7 জোড়া, অপ্রকৃত পরশুকা 5 জোড়া, ভাসমান পরশুকা 11, 12, কোস্টাল আর্চ 8, 9, 10 জানো, দ্যাট উইল বি এনাফ। তাহলে বুকের খাঁচায় টোটাল কয়টা অস্থি? 25টা অস্থি। এরই সাথে সাথে বুকের খাঁচা পড়ানো শেষ, মেরুদণ্ড পড়া শেষ। এবার আমরা চলে আসবো একদম পক্ষীয় কঙ্কাল করটির মধ্যে। এই হলো আমাদের করটি। করটি 29টা অস্থি নিয়ে গঠিত হয়। ছবির দিকে তাকায় দেখো, সুন্দর, খুব লাল নীল সুন্দর করে দেওয়া আছে। করটির অস্থিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় করটিকা, একটাকে বলে মুখমণ্ডলীয় অস্থি। এই হলো বড় দুইটা ভাগ। এছাড়াও কানের অস্থি আছে এবং হাইওয়েড অস্থি আছে, সেগুলো আমরা জানবো। তার আগে দেখো করটি টোটাল কয়টা অস্থি? 29টা। করটি কোনটা? আমার পুরো মাথাটা, এই যে আমি হাত দিয়েছি পুরো মাথাটা। এখন মাথাটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা অংশ শুধুমাত্র যে অংশটা ব্রেনটাকে ঢেকে রাখে, আমি যে কথা বলছি এত ব্রেন দেখাচ্ছি তোমাদেরকে, ব্রেনটা ঢেকে রেখেছি যে অংশটা সেটাকে বলে করটিকা। খুবই গুরুত্বপূর্ণ। ব্রেন দেখো করটিকা, এটা ইংলিশ কিন্তু ক্রেনিয়াম। তাকায় দেখো, যেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ইংরেজিটা পড়তে হবে। করটির ইংলিশ স্কাল, করটিকার ইংলিশ ক্রেনিয়াম। খুবই গুরুত্বপূর্ণ। ক্রেনিয়ামে কয়টা অস্থি থাকে? 8টা। স্কালে কয়টা? 29টা। সো করটির একটা অংশ কিন্তু করটিকা, ক্রেনিয়াম। কোন অংশটা? যে অংশটা মস্তিষ্ককে আবৃত করে রাখে। শুধুমাত্র 8টা অস্থি থাকে এখানে। কয়টা অস্থি? 8টা। বারবার করে পড়াচ্ছি, করটির করটিকাতে কয়টা অস্থি? 8টা অস্থি। কোন কি কি সে 8টা অস্থি? নামগুলোর দিকে তাকায় দেখো। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড। নাম কিন্তু 6টা, 6 ধরনের অস্থি থাকে, কিন্তু অস্থি থাকে 8টা। সো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড। আমি তোমাদেরকে এখনই দেখাই দিচ্ছি আমি নিজেই। ফ্রন্টাল কোনটা? তুমি চাইলে টাচ করতে পারবা, প্রত্যেকে টাচ করে মনে রাখার চেষ্টা করো। এই যে কপাল, এই কপাল হলো আমাদের ফ্রন্টাল। মানুষের কপাল একটাই, কারণ কপাল ভালো হয় খারাপ হয়। কপাল 2 থেকে 3টা হলে একটা কপাল ভালো হতো, একটা খারাপ হতো। মানুষের কপাল একটাই, কপালের দোষ। এই যে কপাল, এই কপাল হলো ফ্রন্টাল। তুমি নিজে টাচ করো, তাহলে কপাল কয়টা? ফ্রন্টাল কয়টা? একটা। এবার প্যারাইটাল। প্রচন্ড প্যারা খাই আমরা যখন, প্রচন্ড, আমি তোমাদেরকে প্যারা দিচ্ছি কিন্তু এগুলো কিন্তু খুব সহজ পড়া না। সকালবেলা তোমাদের কঠিন জিনিস পড়াচ্ছি আমি, তুমি কিন্তু প্যারা খাই। বাবা রে বাবা, আমরা কিন্তু মাথায় হাত রাখি। মাথায় যে জায়গায় হাত রাখলাম, এই যে দিস ইজ কল্ড প্যারাইটাল। তো তুমি টাচ করলেই মাথায় যে চাঁদি তৈরি হয়, চাঁদি বা চাঁদি, সে চাঁদি তৈরি হয় প্যারাইটাল দিয়ে। সো তাহলে প্যারাইটাল কয়টা? দুই পাশে 2টা। এবার রাস্তা দিয়ে একটা টেম্পু চলে যাচ্ছে, টেম্পুটা ভটভট আওয়াজ করতেছে, তুমি সেটা শুনতে পাইলা। এটা হলো টেম্পোরাল। কানের পেছনে দেখো এই অস্থিটা, কানের চারপাশে। কানের পেছনে হাত দাও, দেখবে একটা জায়গায় উঁচু হয়ে আছে। সবাই হাত দাও, হাত দিলেই পাবা দিস ইজ কল্ড টেম্পোরাল। তাহলে 2টা কান, দুই পাশে 2টা টেম্পোরাল। তাহলে একটা ফ্রন্টাল, 2টা প্যারাইটাল, 2টা টেম্পোরাল। ঠিক আছে? পেছনের দিকে আমরা একদম মাথার পেছনে যখন মারি, এই জায়গাতে যে অস্থিটা সেটার নাম অক্সিপিটাল। এটার নাম কি? অক্সিপিটাল। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল। 4টা অস্থিকে পড়াই ফেললাম। অক্সিপিটালে কয়টা? ফ্রন্টালের মতোই একটা। সো আমরা যদি একটা ঘরের কথা চিন্তা করি, ঘরটাকে তুমি ধরো সাইড থেকে দেখতেছো। এই হলো ঘরের সামনের দেওয়াল, যেটা কিনা ফ্রন্টাল। এই হলো প্যারাইটাল। এই হলো ঘরের পেছনের দেওয়াল, অক্সিপিটাল। আর ওই পাশের দেওয়াল, ঘরের দুই পাশে দেওয়াল থাকবে না, ওই দুই পাশের দেওয়াল হলো আমাদের টেম্পোরাল। সো মাথাটা এইভাবেই তৈরি। তাহলে ঘরের ফ্লোর কে তৈরি করবে? ঘরের যে তলা, সেই ঘরের তলা তৈরি করে
স্ফেনয়েড, ঘরের মেঝে। তাহলে স্ফেনয়েড তোমাকে চাইলে দেখাতে পারবো না, স্ফেনয়েড চাইলেও দেখাতে পারবো না, কারণ এটা মেঝের মধ্যে থাকে। হ্যাঁ, তাহলে স্ফেনয়েড। আর এথময়েড কোথায় থাকে? ঘরের নাকের মধ্যে। এথময়েড থাকে আমাদের নাকের মধ্যে। তাহলে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল চারটা খুব ভালো মতো বুঝতে পারবা। স্ফেনয়েডটা ভালো মতো বুঝতে পারবা না, কেন? কারণ এটা থাকে হলো একদম ফ্লোরের মধ্যে। তারপরও একটু স্ফেনয়েড বোন বাইরে থেকে বোঝা যায়। স্ফেনয়েড হাড়টা অল্প বাইরে থেকে বোঝা যায়। কোথায় বোঝা যায় সেটা আমি তোমাদেরকে ছবিতে দেখাই দিচ্ছি, কিন্তু সেটা টাচ করা খুবই কঠিন, সেটা টাচ করা সম্ভব না। কিন্তু ছবিতে দেখে স্ফেনয়েডটা দেখতে কেমন সেটা বুঝতে পারবা। আমি ছবি দেখাই দিচ্ছি যাতে স্ফেনয়েড দেখা যায়। এখানে তাকায় দেখো, ছবি দিকে তাকায় দেখো, এই যে হলুদ বললাম না, আমাদের ঘরের সামনের অংশটা তৈরি করে ফ্রন্টাল, মাথাটা এই যে প্যারাইটাল, এই হলো অক্সিপিটাল, এই হলো টেম্পোরাল। তাহলে আশা করি সবাই পারবা। এই অংশটুকু এই যে এটা হলো স্ফেনয়েড, হলুদ। দেখো এটা ফ্লোর, ভিতর দিকে দেখলে দেখো আমাদের মাথার ভিতরটা দেখতে কেমন, এইরকম। ওকে, আর এই হলো এথময়েড, এই যে সামনে দেখো, এই যে নাকের মধ্যে। এথময়েড থাকে কোথায়? নাকের মধ্যে। সো হোপফুলি আমার প্রত্যেকটা ছোট ভাইয়া ওই জিনিস পারবে। স্ফেনয়েড তাহলে হলুদটা মূলত মেঝেটা তৈরি করে, মেঝেতে থাকে, বাইরে থেকে অল্প একটু দেখা যাবে। ঠিক আছে, এই সো নামগুলো মনে রাখবো অবশ্যই। মনে রাখার উপায় অনেকগুলো আছে, মনে রাখতে চাইলে অনেকভাবে মনে রাখতে পারো। একটা সূত্র আছে এরকম: স্ফেনয়েড, টেম্পোরাল, এথময়েড, প্যারাইটাল, অক্সিপিটাল, ফ্রন্টাল। স্টেপ অফ 6 মানে কি? 6টা নাম। বা স্টেপ অফ 8, নাম 6টা কিন্তু অস্থি কয়টা? 8টা। তুমি স্টেপ অফ 8 এই কথাটাই মনে রাখো। তাহলে অস্থি কয়টা? 8টা, কিন্তু নাম কয়টা? 6টা। এখন কেন 6টা নাম অস্থি 8টা? কারণ টেম্পোরাল এবং প্যারাইটাল এই দুইটা, এগুলোকে বলে জোড় অস্থি, যেগুলো জোড়া। জোড় অস্থি কয়টা? 2টা, টেম্পোরাল আর প্যারাইটাল। মনে রাখবো টুম্পার পা। টুম্পার পা কয়টা থাকে? প্রত্যেক মানুষের 2টা করে পা থাকে। তাহলে টেম্পোরাল এবং প্যারাইটাল 2টা, বাকি সবগুলো কিন্তু বেজোড় অস্থি 1টা করে। আশা করি সবাইকে পড়িয়ে দিলাম, যে বুঝবা না লেকচারটা আরেকবার দেখবা, ইনশাআল্লাহ পড়া হয়ে যাবে। সো ডান। আমি কিন্তু তোমাদেরকে করটিকার অস্থি পড়ানো শেষ করলাম। এইবার হলো আমরা মুখমণ্ডলীয় অস্থি পড়বো। আমাদের মুখ, এই যে পুরো মুখমণ্ডলটা আমাকে তোমরা দেখতে পাচ্ছ, এখানকার যে অস্থিগুলো এগুলো তোমরা সবাই অলরেডি জানো। এটা একটা সূত্র আছে, অতীত জীবনে বহুবার ক্লাস করাইছি। তোমরা লাইভ ক্লাস করেছো, অনেকেই করেছো, অনেকেই করো নাই। এই যে 14টা অস্থি মুখমণ্ডলে, কয়টা অস্থি থাকে? 14টা। দ্যাটস ইট। তার আগে পরে দিই, প্রত্যেক কানে কয়টা করে? প্রত্যেক কানে 3টা করে ম্যালিয়াস ইনকাস স্টেপিস। তাহলে প্রত্যেক কানে 3 দুগুণে কয়টা? 6টা। এছাড়া আমাদের জিহ্বার পিছনে একটা হাইওয়ে আছে, হাইওয়েড অস্থি, যেটা কয়টা? 1টা। হাইওয়েড অস্থি দেখতে কেমন? ইউ আকৃতির। আমাদের বডিতে 4টা জিনিস ইউ আকৃতির, সেটা আমি বারবার পড়িয়েছি। যারা ক্লাস করো রেগুলার তারা তো জানো, যারা নতুন হয়েছে তারা জানো না। আমাদের বডি 4টা জিনিস ইউ আকৃতির। একটা হলো হাইওয়েড অস্থি, একটা হলো ম্যান্ডিবল, একটা হলো ডিওডেনাম, একটা হলো লুপ অফ হ্যান্ডলি। এই 4টা জিনিস আমাদের বডি ইউ আকৃতির। মুবাশশিরা মাহি হাত তুলেছে, বলে ফেলে ছোট বোন। ভাইয়া কোলনও তো ইউ আকৃতির হয়। উল্টা ইউ আকৃতির আর কি। হ্যাঁ, কোলন ইউ আকৃতির। যাই হোক, কোলন অ্যাড করে দিলাম। কোলন, ঊর্ধ্বগামী কোলন, নিম্নগামী কোলন, সেটাও ইউ আকৃতির। ঠিক আছে, ওকে। যাই হোক, সো আমি তাহলে হাইওয়েড অস্থিটার জিহ্বাটা, তোমার আমি যে এত কথা বলি, আমার জিহ্বা যে খুলে পড়ে না, কারণ আমার জিহ্বাটা হাইওয়েড অস্থির সাথে লাগানো। তো যাই হোক, তাহলে হাইওয়েড অস্থি কি? কর্ণাস্থি। তাহলে এখানে হলো 7টা, করটিকাতে কয়টা? 8টা। 7 8 কত? 15। 15 আর 14 কত? 29। দ্যাটস ইট। সো এই যে এই হলো করটিকা 29টা অস্থি। এখন মুখমণ্ডলীয় অস্থিগুলো পড়াবো। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেজাল, ল্যাক্রিমাল, ইনফেরিয়র নেজাল কঙ্কা, ভোমার এবং প্যালাটাইন। সো এই নামগুলো সবগুলো শুধু প্রথম অক্ষরটা নিলেই একটা বিশাল সূত্র হয়ে যায়। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেজাল, ল্যাক্রিমাল, ভোমার, প্যালাটাইন, ইনফেরিয়র নেজাল কঙ্কা। এই সূত্রটা সবাই জানে। বাংলাদেশে যতজন ডাক্তার হয়েছে সবাই এই সূত্রটা পড়ে ডাক্তার হয়েছে। ভবিষ্যতে যারা হবে সবাই সূত্রটা পড়ে ডাক্তার হবে। এটি সবচেয়ে কমন সূত্র। মামা জানালায় ভোমর পাই। ম্যাক্সিলা, ম্যান্ডিবল, জাইগোমেটিক, নেজাল, ল্যাক্রিমাল, ভোমার, প্যালাটাইন, ইনফেরিয়র নেজাল কঙ্কা। ভয় পাওয়ার কিছু নেই। ইনফেরিয়র মানে নিচে, নেজাল মানে নাক,
কঙ্কা মানে বাড়ানো হাড়, ছোট্ট হাড়। সো নাকের নিচে ছোট্ট হাড়, ইনফ্রানেজাল কঙ্কা মানে নাকের নিচে ছোট্ট হাড়। সো মামা জানালা ভ্রমর পাই, এটা মনে রাখার জন্য অন্তস্থ এক লাগাতে পারো, মামা জানালায় ভ্রমর পাই, জানালায় একটা ভ্রমর ঘোরাঘুরি করছে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এই ধরনের বেশ কিছু গান টান আছে। তো যাই হোক, এই হলো করোটি মুখমণ্ডলীয় অস্থি মনে রাখার উপায়, ইনশাআল্লাহ মনে রাখতে পারবা। মুখমণ্ডলীয় অস্থির সূত্র মামা জানালাই ভ্রমর পাই, জানালাই না জানালায়। যারা রাজশাহীর মানুষ তারা অন্তস্থটাকে রস্যই বলে, এরা এইটা মৃত্যু পর্যন্ত এই জিনিসটা ঠিক করতে পারে না। আমি মনে করি সে ভাত খায়, আমি ভাত খাই, এটা তারা কি বলবে? আমি ভাত খাই, সে ভাত খাই। অন্তস্থটা তারা উচ্চারণ করে রাজশাহী লোকজন রস্যই। এখানে অলরেডি আমি এমএস রনিকে পেয়েছি, ও একইভাবে বললো মামা জানালাই ভ্রমর পাই। জানালাই দিয়ে কি হয় নাকি, বাংলার পুরোপুরি বাংলা ভাষার অপব্যবহার করতেছে এরা। তো ঠিক আছে, তাহলে আমি শিখাই ফেললাম। এখন এখানে তাকায় দেখো, নাম কিন্তু 8টা, নাম কিন্তু 8টা, কিন্তু অস্থি কয়টা? 14টা। তার মানে এখানে এমন কিছু অস্থি আছে যেগুলো ডাবল, এমন কিছু অস্থি আছে যেগুলো সিঙ্গেল। সেখানে 6টা অস্থি আছে যারা ডাবল, তাহলে 6 দুগুণে 12। আর 2টা অস্থি আছে যারা কিনা সিঙ্গেল, 2 1 2। ওই 2টা অস্থির নাম মনে রাখতে হবে, একটা হলো ম্যান্ডিবল যারা বিজোড় অস্থি, আর একটা হলো ভোমার। ম্যান্ডিবল এবং ভোমার এই দুজন বিজোড় অস্থি, নামটা কষ্ট করে মনে রাখতে হবে। টাকা দেখো ছবি থেকে দেওয়া আছে, ম্যান্ডিবল এবং ভোমার এরা হলো বিজোড় অস্থি, সংখ্যা 1টি করে। 1 ঘন্টা 10 মিনিটে আমি পুরো চ্যাপ্টারটা পড়ে, বাকি অংশটুকু পড়িয়ে ফেললাম। ম্যান্ডিবল ইউ আকৃতি দেখো দেওয়া আছে, ঠিক আছে, দ্যাটস ইট। আর কোনো কিছুই করতে হবে না, এরই সাথে সাথে তোমাকে এই অংশটা আমি পুরোটা পড়িয়ে ফেললাম। ডান। এখানে সামনের দিকে এখন দেখো, এখানে দেখো কঙ্কালতন্ত্রের প্রধান ভাগ। মানব শিশু জন্মের সময় 300টা অস্থি ছিল, পরবর্তী 206টা হয়ে যায়। পরবর্তীতে এই 206টা অস্থিকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা অক্ষীয় কঙ্কাল আর একটা উপাঙ্গীয় কঙ্কাল। গতকালকে 3 থেকে 4 বার এই টপিকটা পড়িয়েছি। অক্ষীয় কঙ্কালের অংশ কি কি, উপাঙ্গীয় কঙ্কালের অংশ কি কি, সবাই আশা করি পারবা। এইগুলা তোমরা এখন শুধু রিডিং পড়বা, রিডিং পড়লে তোমরা এটার উপর পুরোপুরি পেরে যাবা। কঙ্কাল তন্ত্রের উপাদান কি? 5 ধরনের উপাদান। অস্থি কি জিনিস, তরুণাস্থি কি জিনিস, লিগামেন্ট কি জিনিস, টেন্ডন কি জিনিস, অস্থি সন্ধি কি জিনিস, প্রত্যেকটা জিনিস আমি পড়িয়েছি, প্রত্যেকটা জিনিস আমি আলোচনা করেছি, প্রত্যেকটা জিনিস সকালবেলা। আর লিগামেন্ট হলো সেই জিনিস যেটা দিয়ে হাড় হাড়ের সাথে যুক্ত থাকে, ঠিক আছে, যেটা দিয়ে এক অস্থি অন্য অস্থির সাথে যুক্ত থাকে। টেন্ডন কি জিনিস? পেশি এবং অস্থির মধ্যে সংযোগ। ওকে, পেশি এবং অস্থির মধ্যে টেন্ডন, অস্থির সাথে অস্থি হলো লিগামেন্ট। ডান। এখানে একটা দেওয়া আছে কঙ্কালতন্ত্রের কাজ। কঙ্কালতন্ত্রের কাজের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, হেডলাইনগুলো রিডিং পড়বা। এই হেডলাইনগুলো রিডিং পড়বা, রিডিং। শারীরবৃত্তীয় কাজের মধ্যে রক্তকণিকা উৎপাদন, এখান থেকে এটা গুরুত্বপূর্ণ। অস্থিমজ্জা প্রতি সেকেন্ডে 26 লক্ষ রক্তকণিকা তৈরি করে, এটা একটা গুরুত্বপূর্ণ। এছাড়া বাকিগুলো জাস্ট হেডলাইনগুলো একবার করে রিডিং পড়বা। এখানে একটা লাইন দেওয়া আছে, অস্টিওক্যালসিন হরমোন চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। অস্টিওক্যালসিন হরমোনের কাজ কি? অস্থির কোষ থেকে যে অস্টিওক্যালসিন এবং হরমোন আসে, চিনি এবং চর্বি পরিমাণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। আর আমি গতদিন পড়িয়েছিলাম 2 ধরনের অস্থিমজ্জা থাকে। লাল অস্থিমজ্জার কাজ রক্ত তৈরি করা, আর পীত বা ইয়েলো অস্থিমজ্জার কাজ চর্বি ধারণ করা, চর্বি ধারণ করা। সো দেখো বেশি জিনিস কিন্তু দাগাই দেয়নি, এই কয়েকটা লাইন লাগলেই হবে। কোন কোন জিনিস জমা থাকে? ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম। ওকে, সো এইগুলো জানলেই হবে। এখানে একটা জিনিস দেওয়া আছে, তোমরা একটু পরে প্রশ্ন করবা কালকে ক্লাসে। রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র কি? রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র কি জিনিস সেটা আমি 10 সেকেন্ডে বুঝিয়ে বলছি। রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র হলো একটা সিস্টেম যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের যে লসিকা গ্রন্থিগুলো আছে, আমাদের যে লসিকা নালীগুলো আছে, আমাদের অস্থি, আমাদের প্লিহা বলে একটা অঙ্গ আছে যেটা পরিপাক তন্ত্র চ্যাপ্টারে গেলে তুমি জানবা, এই সবগুলো মিলায় তারা একটা সিস্টেম তৈরি করেছে। যেমন আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই মিলে একটা প্রতিরক্ষার সিস্টেম তৈরি করে, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম এইটা একইভাবে একটা সিস্টেম তৈরি করে, যে সিস্টেমে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের সেনাবাহিনী আমাদের শরীরে যদি কোনো জীবাণু প্রবেশ করে, এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম তাকে ধীরে ধীরে মেরে ফেলে। এই আমাদের প্রতিরোধ বাহিনীটার নাম হলো রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র। দ্যাটস ইট। কঙ্কালতন্ত্র, বহিঃকঙ্কালতন্ত্রের মধ্যে দেখো কঙ্কাল 2 ভাগে ভাগ করা যায়, একটা এক্সোস্কেলেটাল, একটা এন্ডোস্কেলেটাল। নখ দাঁত লোম, নখ দাঁত লোম। অন্তঃকঙ্কালতন্ত্র এখানে 3 ভাগে ভাগ করেছে।
সো নখ দাঁত লোম হলো বহিঃকঙ্কালতন্ত্র। দেখো আমাদের নখ, আমাদের দাঁত, আমাদের লোম এগুলা এক্সোস্কেলেটন, এই উদাহরণটাই পরীক্ষায় আসবে। অন্তঃকঙ্কাল আমি তোমাদেরকে মাত্র পড়াইলাম 206টা হাড়। এছাড়াও স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল আছে কিছু, স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্র, ল্যারিংসের তরুণাস্থি, ট্রাকিয়া, ব্রঙ্কাই প্রভৃতি এই বিভাগের অন্তর্ভুক্ত। যদিও এটা অন্তঃকঙ্কালের অংশ, তারপরও এটাকে আলাদা করে স্প্ল্যাঙ্কনিক বলা হয়। তুমি প্রশ্ন করবে যে কেন আলাদা করে বলা হয়? কারণ আমাদের জন্মের সময় এই যে ল্যারিংসের তরুণাস্থি, ট্রাকিয়া এবং ব্রঙ্কাই এরা আলাদাভাবে জন্মায়, এরা আলাদাভাবে জন্ম নেয়, আলাদা আলাদা, এরা আলাদাভাবে, মানে এদের জন্মের প্রসেসটা আলাদা ধরনের, অন্য সবার চেয়ে আলাদা। সেই জন্য এদেরকে ল্যারিংসের তরুণাস্থি, ট্রাকিয়া, ব্রঙ্কাই এদেরকে আলাদাভাবে স্প্ল্যাঙ্কনিক কঙ্কালতন্ত্রে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে কঙ্কালতন্ত্রের এই 3টে উদাহরণ আমাদেরকে জাস্ট কষ্ট করে পড়ে ফেলতে হবে। তো এর সাথে সাথে আমি মনে করি যে যা পড়ানো সম্ভব ছিল আমি সবই পড়িয়ে দিলাম। ইনশাআল্লাহ প্রত্যেকটা ছোট ভাই আপু এখান থেকে ভালো মতো উত্তর করতে পারবে।